প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের লাইভ ক্লাস র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্টের ১৭তম ক্লাস। আজকে আলোচনা করব সাক্ষ্য আইনের ১১৫ থেকে ১৬৭ ধারা পর্যন্ত। আজকে সাক্ষ্য আইনের সর্বশেষ ক্লাস। এরপরে আপনাদের একটা ভিডিও আপলোডে দিয়ে দিয়েছি, আশা করছি যে পৌনে ১১টার মধ্যে সেটা আপলোড হয়ে যাবে। তারপর রাত্রে আরো কিছু ভিডিও আসবে আরেকটা, এবং আগামীকালকে বাকি ২টা ভিডিও, অর্থাৎ সাক্ষ্য আইনের ৪টা ভিডিও আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন। আপনারা ভিডিওগুলো দেখে প্রস্তুতি নেবেন এবং আগামী শুক্রবারে সাক্ষ্য আইনের উপরে তো পরীক্ষা আছেই। তো ক্লাস শুরু করি। ১১৫। গত ক্লাসে আমরা দেখেছি যে কোন সাক্ষ্যগুলো আদালতে কি আকারে দিতে হবে, কোনটা মৌখিক আকারে দিব, কোনটা ডকুমেন্ট আকারে দিব, কোনটা প্রাথমিক সাক্ষ্য গ্রহণ করবে, কোনটা প্রাথমিক সাক্ষ্য হিসেবে দেওয়া সম্ভব না হলে মাধ্যমিক সাক্ষ্য হিসাবে সেটাকে দেওয়া যাবে আদালতে, অর্থাৎ অরিজিনাল দলিল না থাকলে সেটার ফটোকপি বা সার্টিফাইড কপি আদালতে সাবমিট করা যাবে। এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি। আজকে যেটা দেখব ১৭ ধারা পর্যন্ত, মানে ১১৫, ১৬, ১৭, এই ৩টা ধারায় বলা আছে প্রতিবন্ধ বা এস্টপেল। এস্টপেল বা প্রতিবন্ধ বা স্বকার্যজনিত বাধা, নিজের কোনো কাজ আমার ভবিষ্যতে সেটা বাধার সৃষ্টি হবে এরকম কোনো কিছু, মানে আমি একটা কাজ করলাম আর সেটা পরবর্তীতে আমার বাধার সৃষ্টি হবে। আমি যদি কোনো একটি পাথর সোজা উপরের দিকে ছুড়ে দিই তাহলে সেটা এসে আমার মাথায় পড়ার সম্ভাবনা আছে, তার মানে আমার কাজের ফল আমাকেই ভোগ করতে হবে। ব্যাপারটা এরকম, যেমন কর্ম তেমন ফল, এটাও বললে ভুল হবে না। তাহলে প্রতিবন্ধ, স্বীকৃতির বাধা, নিবৃত্তি বা স্বকার্যজনিত বাধাও বলা হয়। তো এটাকে প্রিন্সিপাল অফ স্টপেল বলা হচ্ছে। আমি আজকে একটা ঘোষণা দিলাম, ২ দিন পরে যদি বলি যে না, আমি ২ দিন আগে যেটা বলেছিলাম সেটা সঠিক নয়, এখন সঠিক। বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ডেট নিয়ে এই ধরনের কিছু জল্পনা কল্পনা চলছে। একটা গ্রুপে গতকালকেই আমি দেখলাম এক ব্যক্তি, যিনি গ্রুপের যিনি অ্যাডমিন, তিনি বলছেন যে ১০ তারিখে পরীক্ষা হবে, এই ধরনের একটা ভালো প্রায়োরিটি আছে সেখানে। আমার এক মানে কাউকে পাঠিয়েছিলাম, তো ১০ তারিখে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তারা দেখছে। এখন আজকে উনি আবার আরেকটা পোস্ট দিচ্ছেন যে যেহেতু বার কাউন্সিলের ওই যে বহুতল ভবন, সেটা উদ্বোধন, মানে উদ্বোধন জড়িত একটা ব্যস্ততা চলছে ২১ তারিখে, তো সেটার পরে নোটিশ আসার সম্ভাবনা আছে। তার আগে মিটিং এ হবে না, নোটিশও আসবে না এই পরীক্ষার বিষয়। এখন যদি ২১ তারিখের পর মিটিং হয় তাহলে পরীক্ষা কি ১০ তারিখে নেওয়া সম্ভব? তো আসলে এই কথারও যুক্তি আছে, তাহলে তিনি গতকালকে এই কথা বললেন কেন? তার মানে তার এই গ্রুপের কিন্তু মেম্বার অনেক, হাজার হাজার মেম্বার। তো তাদের সামনে এই ধরনের একটা স্টেটমেন্ট রাখার আগে ওনাকে চিন্তা করে স্টেটমেন্ট রাখতে হবে। তো যাই হোক, আমি যেটা বলবো যে আমরা ১০ তারিখকে টার্গেট করে পড়াশোনা করছি, আমরা ১০ তারিখকে টার্গেট করে পড়াশোনা করি। যদি আমরা আরো সময় পাই আরো কিছু রিভিশন ক্লাস করাবো, এবং আমরা মডেল টেস্ট নিতে থাকবো। কারণ মডেল টেস্ট নিলে আপনাদের চর্চাটা থাকবে, আপনারা পড়তে থাকবেন, এটা আমি বিশ্বাস করি। তো মডেল টেস্ট চলতে থাকবে, পরীক্ষা যতই পিছিয়ে যাক। তো শুরু করি ক্লাসে, যেটা বলছিলাম যে স্টপেল ব্যক্তির ঘোষণা। ও, এই স্টপেল পড়াতে গিয়েই তো উদাহরণটা আসলো যে বার কাউন্সিলের ডেট সংক্রান্ত। তো এক ব্যক্তি গতকালকে এক কথা বলছেন, আজকে আর এক কথা বলছেন, তাহলে কোনটা? নিজের কথার নিজে কন্ট্রাডিক্টরি করে ফেলছেন, মানে ২ দিন ২ রকম কথা বলে ফেলছে। তো আইন বলছে, এই সাক্ষ্য আইনের ১১৫ ধারা বলছে যে আপনি আগে যে কথা বলেছেন সেটাতেই আপনাকে স্থির থাকতে হবে, আপনাকে পরে সেই বিষয়ে আর অন্য কথা বলতে দেওয়া যাবে না। সেটা কোন ক্ষেত্রে? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এভিডেন্স। স্টপেলও কিন্তু এখানে এক ধরনের মানে এভিডেন্স, যেটা আগে যে এভিডেন্সটা দেওয়া হয়েছে সেটা ওরাল হোক বা ডকুমেন্টারি হোক, কোনো একটা কোর্টে দেওয়া হোক আর না হোক, আগে যে একটা সাক্ষ্য তৈরি হয়ে আছে, পরে কোনো কিছু বলতে গেলে আগের কথাটাকে বা আগের ডকুমেন্টটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করে পরে যেটা বলতে চাচ্ছে সেটাকে
কি করা যাবে, ভ্যানিশ করা যাবে, অর্থাৎ সেই কাজটা বাধার সৃষ্টি করবে। এটাই হচ্ছে 115 ধারার মূল বক্তব্য, স্টপেলের মূল বক্তব্য। ব্যক্তির ঘোষণা, কার্য বা কার্যবিরতি দ্বারা স্বেচ্ছায় অন্য কাউকে কোনো বিষয়ে সত্য মর্মে বিশ্বাস করিয়েছে বা করতে দিয়েছে। এ বলল যে আমার এটা জমি, তুমি কিনবা, বি কে বলছে, বা আপনি নিবেন জমিটি। এখন বি রাজি হলো। বি 2023 সালে কি করছে, একটু আগের উদাহরণ দিই, 2022 সালে একটা বায়না করে ফেলছে জমিটা নেওয়ার জন্য, এবং বলছে ঠিক আছে 2023 সালে আমি শেষের দিকে সেটা লিখে দেব। এই ধরনের একটা ডিড হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই জমির মালিক এ না, বরং এই 22 সালে যখন দলিল তৈরি করে তখন এ না, কিন্তু 23 সালে এসে সে এই জমির মালিক হয়েছে এ। তার মানে আগে মালিক ছিল না, পরে হয়েছে। এখন এ বলছে আমি তো যখন তোমার কাছে বিক্রি করতে চেয়েছিলাম তখন তো আমি মালিক ছিলাম না, তার মানে আগে আমি মালিক না থেকে একটা দলিল করেছি, তো আমি তো এটা বিক্রি করতে পারি না তোমার কাছে। কিন্তু বি খোঁজ নিয়ে দেখছে যে আগে মালিক ছিল না যখন বায়না করেছে, কিন্তু এখন তো মালিক। অতএব আগের বায়নাটাকে কাজে লাগানো যাবে, কারণ এখানে দেখা যাচ্ছে এ বি এর সাথে আগে একটা প্রতারণা করেছে, করে বায়নার টাকা নিয়েছে এবং পরে জমি দিবে না, হয়তো বা জমির দাম বৃদ্ধি পেয়েছে তাই। এই জমিটা যদিও আগে এর ছিল না, কিন্তু এ হয়তো বা তার পিতার ছিল, পিতা তাকে লিখে দিয়েছে পরে, বা পিতা মারা যাওয়ার পরে সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। যে ম্যাটারই হোক না কেন, ঘটনা যাই হোক না কেন, আগে যখন সে মালিক ছিল না ওই সময় দেওয়ার জন্য প্রমিস করেছে, একটা কথা দিয়েছে, পরে যে সে কথাকে আর কি করা যাবে না, এড়ানো যাবে না। এখন বি যদি মামলা করে তাহলে এ কে বাধ্য করা যাবে বি এর নামে জমিটা লিখে দিতে, কারণ যে মুহূর্তে মামলাটা হচ্ছে সেই মুহূর্তে অলরেডি এ জমির মালিক হয়ে গেছে তাই। এ বলছে স্বেচ্ছায় অন্য কাউকে কোনো বিষয়ে সত্য মর্মে বিশ্বাস করিয়েছে বা করতে দিয়েছে। তার মানে আমার এমন একটা আচরণ, যে আচরণের উপর ভিত্তি করে আরেকজন কোনো ডিসিশন নিল, নিয়ে সে আমি সেই আমার প্রমিস যদি রাখতে না পারি তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অন্য কেউ পক্ষ। এখন আমি আপনাদের যখন এই কোর্সটা ওপেন করি, আপনারা ভর্তি হন, তখন আমি যে প্রমিস গুলো করেছি সেই প্রমিস গুলো যদি আমি 100% পালন নাও করতে পারি, মোটামুটি যদি পালন করি, তো আপনারা যদি স্যাটিসফাইড হন তাহলে ঠিক আছে, কিন্তু আমি কোনো কিছুই করলাম না, জাস্ট আপনাদের ভর্তি করে আমি একটা স্ক্যামের মতন খুব একটা ক্লাস করালাম না বা দায়িত্ব পালন করলাম না, তাহলে এটা কিন্তু একটা চুক্তি ভঙ্গের মতোই হয়ে গেল। কিন্তু পরে যখন আপনারা ক্লেম করছেন যে স্যার আমাদের ক্লাস করাচ্ছে না ঠিকভাবে বা অন্যান্য বিষয় এলিগেশন নিয়ে আসছেন, তখন যদি আমি বলি যে না এরকম তো আমি কোনো কথা দিইনি, মানে আমি যখন অস্বীকার করব, তখন কিন্তু আমার আগের কথাটা আপনারা ব্যবহার করতে পারবেন পরের বক্তব্যে। জাস্ট নিজেকে দিয়ে উদাহরণ দিলাম। তো এটা করা যাবে না, এটাকেই বলা হচ্ছে স্টপেল। আগের কোনো কাজ বা কোনো কথার মাধ্যমে অন্য কেউ বিশ্বাস করে যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে যিনি সিদ্ধান্ত নিলেন তাকে কিন্তু কোর্ট প্রায়োরিটি দিবে, আমাকে নয়, কারণ আমি দুই রকম কথা বলছি তাই। উক্ত বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছে, সেক্ষেত্রে দুই পক্ষ বা তাদের প্রতিনিধিদের মধ্যে মোকদ্দমায়, তার মানে এ এবং বি এর মধ্যে মোকদ্দমায়, অথবা তার প্রতিনিধি, প্রতিনিধি বলতে কি সবাই বোঝেন, প্রথমোক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি উক্ত স্বীকৃত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। তাহলে এ যে জিনিসটা স্বীকার করেছিল যে হ্যাঁ এটা আমি মালিক, বা এ মারা গেল, এ মারা যাওয়ার কারণে এ বায়না করে গেছে, তাহলে এ জমির মালিক হয়ে গেছে সিডিই, তার স্ত্রী সন্তান। এখন সিডিই কে এই জমিটা বি বরাবর লিখে দিতে হবে। কি কারণে? কারণ এই জমিটা প্রকৃত মালিক যে ছিল তিনি মারা গেছেন, উত্তরাধিকার সূত্রে প্রতিনিধি যারা হয়েছেন তারাও এই যে তার পূর্বপুরুষের যে কথা দেওয়া সেটাতে তার উপর যেমন বর্তাবে, তার উপর যেমন কার্যকর, তার প্রতিনিধিদের উপরও কার্যকর। অর্থাৎ পূর্বপুরুষের কথা যিনি দিয়েছিলেন সে কথাটা আমাকে মানতে হবে, আমি এড়াতে পারবো না। দেখবেন জানাজার নামাজ পড়ার সময় যখন কোনো ব্যক্তির জানাজার পড়ানোর ঠিক আগ মুহূর্তে তার হয়তো বা পরিবারের কেউ এসে, তার সন্তান বা কেউ এসে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে যে এই ব্যক্তি আমার অমুক হন, ইনার কাছে যদি কেউ কোনো পাওনা থাকেন তাহলে আমাকে বলবেন, আমি সেটা পরিশোধ করে দিব। তার মানে মৃত মৃত ব্যক্তির যিনি মানে কিছুক্ষণ আগেই গত হয়েছেন, তো তার যে দেনা সেটার দায় কিন্তু স্বীকার করে নিচ্ছে, এবং কোনো পাওনা থাকলে সেটা দিয়ে দেওয়ার জন্য প্রমিস করছে। অনেকটা এই স্টপেলটাকে কিন্তু কানেক্ট করা যাবে। তো এই ধরনগুলো যদি মনে থাকে আপনাদের, স্টপেল বিষয়ে কিন্তু রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা
অনেক। তো রিটেন যদি আসে আপনার উত্তর করতে পারবেন, ইভেন ভাইভাতেও কিন্তু এই এস্টোপেল থেকে প্রশ্ন আসে। তাহলে দুই পক্ষ মামলা হলো, এ কিন্তু বাধ্য করা, নিশ্চয় বি বা বি এর কোনো প্রতিনিধি মামলা করবে, তাহলে এ কে বাধ্য করা যাবে এই মামলায় যেটা দাবি করছে সেটা পালনে। যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ, তার কাজের দ্বারাই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে, মানে আগে কোনো কিছু স্বীকার করেছে বা বক্তব্য ছিল এরকম কোনো কিছু থাকলে। একবার পূর্বে স্বীকার করলে তা আর অস্বীকারের সুযোগ নেই, কিন্তু অন্যায়ের সুযোগ নেওয়া যায় না। মানে আমি এমন একটা কাজ করলাম, কাজ করে ফাঁদ পাতলাম, এই ফাঁদে মানুষ পা দিল, পরে আমি স্ক্যাম করলাম, আমার দায়িত্ব পালন করলাম না, আমি টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেলাম। তো এটা তো প্রতারণা তো আছে, কিন্তু স্টপেল মানে সিভিল ম্যাটার্সে গেলেও কিন্তু এটা স্টপেল হবে। এটা লজিক্যালিও কিন্তু ভাবলে আমাদের এই স্টপেল থেকে যদি প্রশ্ন আসে, বাস্তবসম্মত, ফ্যাক্ট বেজ, লিখিত হোক বা এমসিকিউ হোক, একটু ভাবলে কিন্তু উত্তর দিতে পারবেন। সুবিধা গ্রহণ করে দায়িত্ব অস্বীকার করা যায় না। প্রতারণা নাও থাকতে পারে, প্রতারণা থাকা আবশ্যক নয়, স্টপেলের ক্ষেত্রে কিন্তু প্রতারণা নাও থাকতে পারে। যেমন যখন যিনি প্রমিস করছেন ওই সময় হয়তোবা তার প্রতারণা কোনো মানসিকতা ছিল না, পরেও হয়তোবা প্রতারণা করার মানসিকতা নেই, কিন্তু তার কাজটা এরকম যে পরে সে অস্বীকার করতে তারও কোনো সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে কোর্ট ডিসাইড করবেন, তবে তাকে যতটা সম্ভব বাধ্য করা যাবে। যদি প্রতারণা না থাকে আর সেটা দেখা যাচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে, তাহলে আদালত কিন্তু সেটা স্পেসিফিক পারফরমেন্স করারই কিন্তু নির্দেশ দিবেন। আর যদি দেওয়া না যায় তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে স্টপেলের ক্ষেত্রে প্রতারণা কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে, প্রতারণা থাকতেই হবে তা নয়। প্রতিবন্ধ অধিকার সৃষ্টি করে না বা মোকদ্দমার কারণও হয় না। কেউ যদি প্রতিবন্ধ দেয়, অর্থাৎ আমি একটা প্রমিস করছি, প্রমিস করার পর সেটা যদি ভঙ্গ না করি, তাহলে তো কি হয় না, অন্য কারো অধিকার সৃষ্টি হয় না। তার মানে আমার কথায় কেউ সিদ্ধান্ত নিল, সেটা তারও ভেবেচিন্তে নিতে হবে, সেটা বলা হচ্ছে। তার মানে আমি কোনো কিছু প্রমিস করছি, তার মানে এটা কারো অধিকারে পরিণত হচ্ছে না বা মোকদ্দমার কারণও তৈরি হচ্ছে না। কজ অফ অ্যাকশন তখন তৈরি হবে যখন আমি আহ, মানে আমার কথায় কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে আমার নামে মামলা করতে যাবে, তখনই কিন্তু কজ অফ অ্যাকশন তৈরি হবে। জাস্ট আমি কোনো কিছু আগের বক্তব্য দিলাম, সেটাই মামলা করার কারণ সৃষ্টি করে না, কজ অফ অ্যাকশন সৃষ্টি করে না। দ্যাথ দ্ব্যর্থবোধক অর্থাৎ অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট বিষয়ে প্রযোজ্য হয় না, কিন্তু সুস্পষ্ট বা নির্দিষ্ট বিষয়ে প্রযোজ্য হয়। আইন বিষয়ে প্রতিবন্ধ প্রযোজ্য নয়, অকার্যকরী, অর্থাৎ আইনের বিষয়ে কোনো কি নাই, স্টেবল হয় না। একটা আইন আজ একরকম, 2 দিন পর আরেক রকম হয়ে যায়, অ্যামেন্ডমেন্ট হয়ে যায়। মানে আইন, আহ, আইন যারা লেজিসলেটিভ শাখায় আছেন, আইন যারা তৈরি করছেন, তারা আজকে একটা আইন তৈরি করেছেন, 1 বছর বা 2 বছর পর সেটাকে পরিবর্তন করে নিচ্ছেন। তার মানে তখন তাদেরকে বলা যাবে না আপনারা তো এর আগে এই কথা বললেন, এখন অ্যামেন্ডমেন্ট করে আবার ভিন্ন কথা বলছেন কেন, এটা করা যাবে না আপনাদের, এটা স্টপেল হবে। তো সেটাই এখানে যেন কনফিউশন সৃষ্টি না হয়। তাই আইন পরিবর্তনশীল, কিন্তু মানুষের কথা পরিবর্তন করা যাবে না, বা কোনো কোম্পানি কথা পরিবর্তন করা যাবে না। আশা করি স্টপেল বিষয়ে আগের ভিডিও দেখেছেন, এখান থেকে আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করলাম। 116, দখলকারী সত্ত্ববান অনুমতিক্রমে ব্যবহারকারী অর্থাৎ প্রজার প্রতিবন্ধ স্বকার্যজনিত বাধা। ভাড়াটিয়া বা ব্যবহারকারী তার স্থলবর্তী প্রতিনিধি কর্তৃক ব্যবহার শুরুর সময় তার মালিকের উক্ত স্থাবর সম্পত্তিতে সত্ত্ব ছিল না মর্মে পরবর্তী কোনো সময় তা অস্বীকার করতে পারবে না। ধারাটির উদ্দেশ্য প্রতারণামূলকভাবে দখলমূলে স্থাবর সম্পত্তি সত্ত্ব অর্জনকে বাধাগ্রস্ত করা। আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আসছি, এই ভাড়া নেওয়ার সময় আমার একটা কি হয়েছে, চুক্তি হয়েছে তার সাথে যে আমি মাসিক এত টাকা করে তাকে ভাড়া দিব। তো তিনি তিনি যে এটার মালিক, আমি দলিল যখন করেছি দলিলে উল্লেখ করেছি যে ফ্ল্যাট মালিক এবং আমি ভাড়াটিয়া এভাবে। এখন তাকে তো মালিক হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি, তা লিখিত হোক বা অলিখিত হোক। তো অলিখিত হলেও কেউ যখন কোনো দোকান ঘর ভাড়া নেয় বা কোনো ফ্ল্যাট ভাড়া নেয়, বাড়ি ভাড়া নেয়, ভাড়া নেওয়ার সময় অনেক সময় মৌখিক ভাবে হয়, ঠিক আছে ভাই আপনি এটা ব্যবহার করেন, আপনি মাসে 5,000 বা 10,000 টাকা করে দিবেন, এই ধরনের মৌখিক ভাবে হয়ে যায়। তো আমি যখন অন্য কোনো প্রপার্টিতে যাচ্ছে অন্য কারো, তখন তো আমি স্বীকার করে নিচ্ছি উনি মালিক, আমি ভাড়াটিয়া। ভাড়া দিচ্ছি তার অর্থই হচ্ছে আমি ভাড়াটিয়া, আমি মালিক নয়। মালিক হলে তো আমার আর ভাড়া দেওয়া লাগতো না।
এই ফ্ল্যাটের যদি আমি মালিক হই তাহলে তো আমার আর ভাড়া দেওয়া লাগবে না। তো এটাই হচ্ছে যে আমি প্রথমে ভাড়াটিয়া সেজে ঢুকলাম, ঢোকার পরে আমি 5 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর এই ফ্ল্যাটটা ইউজ করছি। ইউজ করার পর আমি ওই যে অ্যাডভান্স পজিশন আছে যে আমি জোর করে দখল করে 12 বছর ভোগ দখল করছি, অতএব এটা আমি দখল মূলে ইয়া হয়ে গেছি, মালিক হয়ে গেছি। আর যিনি মালিক তার মালিকানাটাকে আমি অস্বীকার করছি। কিন্তু আমি কিন্তু শুরুতেই জোরপূর্বক এখানে আসিনি, আমি একটা কন্ট্রাক্ট করেছি, আমি ভাড়ার বিনিময়ে কনসিডারেশন আছে এখানে, আমি ভাড়া দিব, তিনি আমাকে জায়গা দিবেন। তো প্রথমে আমি ভাড়াটিয়া সেজে পরে আবার এটা জোর করে দখল করেছি, আমি ভাড়াটিয়া নই, এটা অস্বীকার করার সুযোগ নেই। তাহলে এখানে স্টপ পেলে বাধাপ্রাপ্ত হবে কে? ভাড়াটিয়া বাধাপ্রাপ্ত হবে। মালিকের, যিনি জমির মালিক বা যিনি ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, তার যেন কোনো সমস্যা না হয়, এই কারণে 116 যারা, মানে জাস্ট মালিক ভাড়াটিয়ার জন্য ডেডিকেটেড হিসাবে তৈরি করা হয়েছে, মানে জাস্ট ডেডিকেশন করে দিয়েছে এই ধারাটাকে, যে মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। 117, বিনিময় পত্র বরাত চিঠি অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জ এর স্বীকৃতি দাতা, গচ্ছিত দাতা, যিনি জামানত গ্রহীতা ও অনুমতিক্রমে ব্যবহারকারীর প্রতিবন্ধ। 116-তে যেভাবে বলা আছে ঠিক সেটাই নিয়মটা 117-র জন্য প্রযোজ্য হবে। এখানে কিছু ইলাস্ট্রেশন আছে, আপনারা ইলাস্ট্রেশন বলতে উদাহরণ, উদাহরণ দেখলে জিনিসটা বুঝতে পারবেন, মানে 16-র বিষয়টা যদি বুঝতে পারেন 17-টাও বুঝতে পারবেন। জাস্ট ওটা মালিক ভাড়াটা, আর এটাতে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জের মধ্যে একটা আছে, আর যদি আমি চেকের কথা বলি, আমি যে একজনকে চেক দিলাম, পরে আমি অস্বীকার করতে পারবো না যে আমি এই চেকটা তাকে দিইনি, ব্যাপারটা এরকম। তো 117-টা ডিরেক্ট আর কাজে লাগে না সিভিলের ক্ষেত্রে, ক্রিমিনালের ক্ষেত্রে এনআই অ্যাক্ট তো আছেই, অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট চেকের মামলার ক্ষেত্রে। এবং আরো যে প্রমিজরি নোট, তারপর হুন্ডি, এগুলো খুব একটা ব্যবহার আর নাই, জাস্ট চেক দিয়েই কাজ হয়। আমরা হুন্ডিও নিতে চাই না, প্রমিজরি নোটও নিতে চাই না, সিকিউরিটি হিসাবে ডিরেক্ট বলি ঠিক আছে আপনাকে টাকা দেবো কিন্তু আমার বিনিময়ে একটা চেক দিয়ে দেন সিকিউরিটি হিসাবে। তো চেকটাই এখন বেশি চলে, কারণ ব্যাংকিং সেক্টরটা অনেক ডেভেলপ করেছে এই কারণে। 118, যদি প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনে স্টপেল জনিত বা স্টপেল সংক্রান্ত কয়টি ধারা আছে, উত্তর কি হবে, কে বলবেন? রাজ্জাক ভাই। আচ্ছা, রাজ্জাক ভাই লাইনে আসেন। জি স্যার, সালাম আলাইকুম। দুটি ধারা হ্যাঁ, আছে, একটা হলো সংজ্ঞা সম্পর্কে আর একটা যে ভাড়াটিয়া সম্পর্কে যেটা। আর 117? 17, হ্যাঁ, বিল অফ এক্সচেঞ্জ তিনটি, জি স্যার। তিনটি তাহলে 115, একশো ষোলো ষোলো এবং সতেরো 117। জি তাহলে স্যার। প্রশ্ন আসতে পারে কয়টি ধারা স্টপেল সংক্রান্ত? ধারা হবে 3টি। আপনার হেডফোনটা জাস্ট একটু নাকের নিঃশ্বাস থেকে দূরে নেন, নিঃশ্বাসটা জি চলে স্যার, আসছে। এখন ঠিক আছে? এখন হ্যাঁ, ঠিক আছে। পারফেক্ট, পারফেক্ট। তো এই 3টি ধারা এখন, এই 3টি ধারা দিয়েও প্রশ্ন আসতে পারে যে কোনটি কোনটি স্টপেল সংক্রান্ত ধারা কোনটি, যে কোনোটাতে 2টি দিল, কোনোটাতে 3টি দিল, কোনোটাতে এটার সাথে আবার 118 যুক্ত করে দিল, এভাবে কনফিউজ করতে পারে। অথবা ডিরেক্ট প্রশ্ন করতে পারে কয়টি ধারা আছে, 3টি। এই ধরনের আরেকটা ধারা আছে লিমিটেশন অ্যাক্টের 6, 7, 8, 9, এই 4টি ধারা কি সংক্রান্ত? লিগ্যাল ডিসেবিলিটি। লিগ্যাল ডিজেবিলিটি, বৈধ অপারগতা, এই 4টি ধারা। জাস্ট 6 ধারাতে সংজ্ঞা দেওয়া আছে, 7, 8, 9, এই সবগুলোই কিন্তু লিগ্যাল ডিজেবিলিটি রিলেটেডই ধারা, জাস্ট সিমিলার টাইপের। অর্থাৎ কোনো টপিক নিয়ে যখন একাধিক ধারা চলতে থাকে তখন একটা কনফিউশন তৈরি হয় যে আসলে এটা এর মধ্যে পড়বে কি না। তো এগুলো আপনাদের ভালোভাবে নজর দিতে হবে। আমি দেখবেন রুটিনে রেখেছি যে এমসিকিউ কোশ্চেন, মানে এমসিকিউ প্যাটার্নস, এমসিকিউ প্যাটার্ন সংক্রান্ত একটা আছে, সেগুলো নানান কত ধরনের এমসিকিউ হতে পারে, সেটার সংক্রান্ত স্পষ্ট এবং গঠনমূলক, মানে র্যান্ডম না, এটা যেমন র্যান্ডম বলছে, এটা র্যান্ডম না, প্রতিটা সাবজেক্ট ধরে ধরে আপনাদেরকে যে এই এই টপিকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং এই সিমিলার টপিক আর কি কি আছে, জাস্ট টপিক বেসিক কিছুটা ধারণা দিয়ে দিব। তাহলে সেটা আপনার রিটেনের জন্য একটা প্রিভিউ হয়ে যাবে, মানে রিটেনের ক্লাসের স্টাইলে করে দেবো সেটা। অর্থাৎ টপিক ভিত্তিক কিছুটা আলোচনা করব এবং ওই টপিকের আন্ডারে কি কি সেকশন আছে এবং সেখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিব। 118, এবার আমরা নভেম্বর অধ্যায়ে প্রবেশ করলাম। 118 থেকে 134, সাক্ষীর যোগ্যতা। এখন আমরা প্রথমে জানলাম কোনটি বিচার্য বিষয়, মানে কি বিষয়ে মামলা হয়েছে, কি কারণে আসছে বাদী।
বা ফরিয়াদি। তারপরে এই যে বিচার্য বিষয় এর সাথে জড়িত বা রিলেটেড আর কি কি বিষয় আছে, মানে প্রাসঙ্গিক বিষয়, রিলিভেন্সি, 55 ধারা পর্যন্ত জানলাম। আমরা 56 থেকে 90 ধারা পর্যন্ত জানলাম যে সাক্ষ্য কেমন হবে, সেটা কি প্রাথমিক হবে না মাধ্যমিক হবে, সেটা কি ওরাল হবে না রিটেন হবে, সেটা সরকারি হবে না বেসরকারি ডকুমেন্ট হবে, এই ডিটেল গুলো জানলাম। তারপরে আমরা 101 থেকে 114 পর্যন্ত যেটা জানলাম বার্ডেন অফ প্রুফ, 112 পর্যন্ত বার্ডেন অফ প্রুফ, আর 14 পর্যন্তই যাবে বার্ডেন অফ প্রুফ, সেটা আমি ব্যাখ্যা দিয়ে দেবো। আর বার্ডেন অফ প্রুফ মানে একটা জিনিস প্রমাণ কাকে করতে হবে, বাদীকে করতে হবে না বিবাদীকে করতে হবে। মূল বক্তব্য হচ্ছে যিনি যা দাবি করছেন তাকেই তা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে মূল বক্তব্য বার্ডেন অফ প্রুফের। তারপরে আজকে যেটা শুরু করলাম স্টপেল, স্টপেল হচ্ছে এটা স্পেশাল কাইন্ড অফ এভিডেন্স, যে এভিডেন্সটা আগে আমি কোনো বক্তব্য বললে, কোনো যদি আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স তৈরি হয়ে থাকে, তাহলে পরে আমি কোনো কিছু বললে আগের এভিডেন্সটা নিয়ে এসে আমার পরের কোনো কাজকে বাধাগ্রস্ত করবে। মানে কোনো কাজ বুঝে শুনে করতে হবে, না হলে পরবর্তীতে এটার জন্য কি করতে হবে, আমাকে ফল ভোগ করতে হবে। তার মানে অন্যায় করলে সেই অন্যায়ের আমাকে মাসুল দিতেই হবে, এটা আমরা আগে থেকে শুনে থাকি। এরপরে আজকে 18-তে আমরা যেটা সাক্ষীর যোগ্যতা, সাক্ষীর যোগ্যতা বলতে এই যে এভিডেন্স গুলো আদালতে দিতে হবে, সেটা মৌখিক হোক বা ডকুমেন্ট আকারে হোক, কে দিবে, কার কার যোগ্যতা আছে এভিডেন্স আদালতে দিতে, সেগুলো সম্পর্কে আমরা বুঝবো। 118-তে বলা হচ্ছে যে সাক্ষ্য প্রদান করতে পারে, মানে ডিরেক্ট এখানে যোগ্যতার কথা বলা হচ্ছে, যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম সকল ব্যক্তি। তাহলে প্রশ্ন যদি আসে কে, তাহলে প্রথমে বুঝতে হবে সকল ব্যক্তি, এভরিবাডি, সবাই সাক্ষ্য দিতে পারবে। অল্প বয়স্ক শিশু, যে কোনো শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা কোনটা, একটা 6 মাসের শিশু কিন্তু দেখে দিতে পারবে এটা বাবা, বা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে বা তাকাবে, আঙ্গুল দিয়ে উত্তোলন করে দেখিয়ে দিতে না পারলে অন্তত বাবা কোনটা, তখন বাবার দিকে অন্তত চোখ তুলে তাকাবে শিশু, যে সে যদি 4 মাস 6 মাসের বাচ্চাও কিন্তু পারবে। তাই অল্প বয়স্ক শিশু আহ কি প্রশ্ন তাকে করা হচ্ছে সেই প্রশ্নটা সে বুঝবে কিনা এবং বুঝে তার উত্তর সে দিতে পারবে কিনা, এটার উপর ডিপেন্ড করছে যে সে ওই মামলায় সাক্ষী হবে কিনা। তারপরে অতি বার্ধক্য, মানে বয়স অনেক হয়ে গেছে, 100 110, তো 100 110 হয়ে গেলে তো মানুষের জ্ঞান বুদ্ধি কমে যায়, তো তার সাক্ষ্যের গুরুত্ব কমে যায়, কিন্তু সাক্ষ্য হিসেবে তাকে জানা যাবে না তেমন নয়। কেউ যদি আনতে পারে তাহলে আদালত তার সাক্ষ্য নিতেই পারেন, সমস্যা নেই। দৈহিক বা মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তার মানে মানসিক সমস্যা আছে কিছু কিছু ব্যক্তির, কিন্তু মানসিক সমস্যা থাকলেও কোনো কোনো ব্যক্তি অনেক কিছু বোঝেন, তো এমন একটা প্রশ্নের উত্তর তাকে তাকে করতে হবে যে উত্তরটা জানা জরুরি তার কাছ থেকে। তার সামনে যদি ঘটনাটা ঘটে বা তার জানা একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ব্যাধিগ্রস্ত মানুষও কিন্তু সাক্ষী দিতে পারে, কিন্তু আদালত সেই সাক্ষ্যটা গ্রহণ করবে কিনা সেটা আদালতের বিষয়, এবং উত্তর কেমন দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু সাক্ষ্য দিতে তার কোনো সমস্যা নাই। আর যদি প্রশ্নের অর্থ বোঝার বোধশক্তি থাকে তাহলেই, যদি কারো প্রশ্নের অর্থ বোঝার বোধশক্তি থাকে তাহলেই তিনি কি করতে পারবেন, সাক্ষী হিসাবে আদালতে আসতে পারবেন। 119 বোবা সাক্ষী, তাহলে উপরে আমরা দেখলাম অল্প বয়স্ক বেশি বয়স্ক মানসিক ব্যাধিগ্রস্ত বা শারীরিক ব্যাধিগ্রস্ত এই ধরনের মানুষের কথা বলা হচ্ছে। এবার 119-এ আবার বলছে যে যে মুখে কিছু বলতে পারে না বা কানেই শুনতে পায় না, বোবা সাক্ষী, ডাম্প উইটনেস, ইংলিশ হচ্ছে ডাম্প উইটনেস, আপনারা ইংলিশটা দেখে নেবেন। তো যিনি ডাম্প উইটনেস, 119 বোবা সাক্ষী, 119 ডাম্প, DUMB, ডাম্প, ডাম্প উইটনেস। তো ডাম্প উইটনেস যিনি বোবা, তিনি কিভাবে দিবেন, তো সাইন ল্যাঙ্গুয়েজ আছে, বা অনেক সময় বোবারাও কি করে, লেখাপড়া শিখে তাকে লিখে দেখাতে পারে, তো তাকে দেখালো কে চুরি করেছে, একটা লিখে তার সামনে ধরলো, তখন সে লিখে পাঠাচ্ছে যে রহিম চুরি করেছে, তার মানে এখানে তার লিখিত আকারে তিনি দিয়ে দিচ্ছেন বা ইশারা করছে যে এ চুরি করেছে, একটা আসামিকে দেখিয়ে দিয়ে বলছে না এ করেনি, এ করেছে, তো হ্যাঁ এ করেছে। তো এইভাবে উত্তর দিতে পারেন সাইন ল্যাঙ্গুয়েজে। তো বোবারাও কিন্তু যথেষ্ট মানসিকভাবে সক্রিয় হন, বুদ্ধি কিন্তু যথেষ্ট থাকে, যারা কথা বলতে পারে না অন্যান্য ইন্দ্রিয়গুলো তাদের বেশি, ঘ্রাণ শক্তি, তারপরে তাদের অন্যান্য মানসিক শক্তি কিন্তু অনেক বেশি হয়। আমাদের এলাকাতে দেখেছি যে বেশ কিছু দেখা যাচ্ছে যে হাতের কাজও কিন্তু এক্সপার্ট হয়ে যায়।
তো এখানে বলছে লিখে বা ইশারার মাধ্যমে বোঝাতে পারলে, মানে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর তিনি যদি বোঝাতে পারেন আদালতকে এবং যিনি প্রশ্ন করছেন উক্ত আইনজীবীকে, সেক্ষেত্রে তা প্রকাশ্য আদালতে হতে হবে, প্রকাশ্য আদালতে হতে হবে এবং মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। যদিও তিনি লিখে বলছেন কে চুরি করেছে, উনি লিখে দিলেন যে হ্যাঁ অমুক ব্যক্তি চুরি করেছে, তো এভাবে ধরছে, যদিও তার একটা লিখিত বক্তব্য, কিন্তু আদালতে যেহেতু লাইভ হচ্ছে, সরাসরি হচ্ছে, তাই সেটাকে ওরাল এভিডেন্স হিসেবে গ্রহণ করা হবে, যদিও রিটেন কিন্তু ওরাল এভিডেন্স। তাহলে এখানে একটা চমৎকার আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে কোন এভিডেন্স ওরালি দিলেও সেটাকে রিটেন হিসেবে গণ্য করা হবে, বা কোন বক্তব্য লিখিত আকারে পেশ করলেও আদালত সেটাকে লিখিত না ভেবে মৌখিক বক্তব্য, মৌখিক বিবৃতি বা সাক্ষ্য হিসেবে বিবেচিত করবেন, সেটা 119 ধারার বোবার ব্যক্তির সাক্ষী। 120 স্বামী স্ত্রী সাক্ষী দেওয়ানি মোকদ্দমায় বা ফৌজদারি মোকদ্দমা উভয় ক্ষেত্রে পরস্পরের পক্ষে এবং পরস্পরের বিরুদ্ধেও সাক্ষী হতে পারবে। সিভিল ক্রিমিনাল বোথ মামলায় নিজেদের পক্ষেও সাক্ষী দিতে পারবে, নিজেদের বিরুদ্ধেও সাক্ষী দিতে পারবে। 121 জজ ও ম্যাজিস্ট্রেটগণ ঊর্ধ্বতন আদালতের নির্দেশ ব্যতীত সাক্ষী দিতে পারবেন না। বিচারকালে নিজেদের আচরণ জ্ঞাতসারে আসা বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। তাহলে তিনি বিচারক হিসেবে যেগুলো করছে সেখানে যদি কোনো কিছু দেখেন, অন্য মামলায় যদি আমি বলি যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল ওই ম্যাজিস্ট্রেট কোর্ট ওয়ানে, তো ওই ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য হিসাবে তলব করেন ইওর অনার, তাহলে কিন্তু প্রকৃত ঘটনা জানা যাবে। তো এখানে আমি অন্য কোর্টকে তলবের কথা বললেই হবে না, তলব করলে আবার তাকে পারমিশন নিতে হবে, তার যে ঊর্ধ্বতন আদালত আছে তার, তাহলেই তিনি দিতে যেতে পারবেন। তাছাড়া তিনি যদি নিজে থেকে সাক্ষী দিতে যেতে না চান তাহলে তাকে আবার বাধ্য করা যাবে না, অর্থাৎ নিজের বিষয়ে সাক্ষ্য দিতে পারবে না। তবে বিচারকালে যদি অন্যান্য ঘটনা তার সামনে ঘটে যে সম্পর্কে তিনি সাক্ষ্য দিতে পারবেন, অর্থাৎ নিজে কোনো কাজ করছেন এটার বিষয়ে তাকে সাক্ষ্য হিসেবে গণ্য করা যাবে না, কিন্তু অন্যের অর্থাৎ সেলফ হলে হবে না, আদার হলে হবে। 122 বিবাহ বলবৎ থাকাকালে যোগাযোগ এমন বার্তার বিষয়বস্তু প্রকাশ করতে স্বামী ও স্ত্রীকে বাধ্য করা যাবে না, অর্থাৎ একজন স্বামী স্ত্রী তারা স্বামী স্ত্রী রূপে বসবাস করাকালীন তাদের মধ্যে কি কি ঘটনা ঘটেছে, কি কি যোগাযোগ হয়েছে, এগুলো স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে বা স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে প্রকাশ করতে বাধ্য করা যাবে না, কারণ প্রতিটা মানুষের কি আছে, প্রাইভেসি আছে। তাহলে প্রাইভেসি যদি নষ্ট হয়ে যায় তাদের সংসারে অশান্তি তৈরি হতে পারে, সেই কারণে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাধ্য করা যাবে, তিনটি ব্যতিক্রম আছে। কি কি? বিবাহিত ব্যক্তিদের উক্ত স্বামী স্ত্রীর মধ্যে মোকদ্দমা, অর্থাৎ যখন স্ত্রী স্বামীর বিরুদ্ধে মোকদ্দমা করেছে তখন তাদের ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত থাকে না, তখন সেটা পাবলিক হয়ে যায়, প্রাইভেট জিনিস পাবলিক হয়ে যায়। কারণ স্ত্রী যখন স্বামীর বিরুদ্ধে মামলা করে তখন তাকে কি অত্যাচার করেছে শারীরিক মানসিক ভাবে সব কিছু বলে দেয়। একজন অপর জনের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হলে, তারপরে নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতিক্রমে, এই তিনটা ক্ষেত্রে একজন স্ত্রী এবং স্বামী তাদের মধ্যে যে কথাবার্তা বা কোনো যোগাযোগ হয়েছিল, ইনফরমেশন আদান প্রদান হয়েছিল, সেগুলো কি করা যাবে, প্রকাশ করা যাবে, সাক্ষী হিসাবে আদালতে দেওয়া যাবে। 123 রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য অপ্রকাশিত সরকারি দলিল হতে প্রাপ্ত তথ্যের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত সাক্ষ্য প্রদান করা যাবে না। মানে যেটা এখনো প্রকাশ করা হয়নি, প্রকাশ হবে হয়তো বা ভবিষ্যতে, বা কখনো প্রকাশ হবে না, তো প্রকাশ হলে তো সেটা ডকুমেন্ট আকারে থাকবে, এই ডকুমেন্টটা দিয়ে দিলেই হয়, কিন্তু যেটা প্রকাশ হয়নি সেটার বিষয়ে একজনকে বলছি যে আপনার অফিসের তো বিষয় যেহেতু এখনো প্রকাশ হয়নি, কিন্তু একটা মামলায় সেটা জানানো খুবই জরুরি, তো আপনি কি সাক্ষ্য দিতে আসবেন? তখন তার যে অফিসের প্রধান কর্মকর্তা তার অনুমতি নিয়ে তিনি সাক্ষী দিতে পারবেন। আর ধারাটি স্যালুস পপুলিস্ট সুপ্রিমা লেস, অর্থাৎ সর্বোচ্চ আইন হচ্ছে জনকল্যাণ ও গণস্বার্থ নীতির উপর প্রতিষ্ঠিত। দেশে অশান্তি হয়ে যাবে এরকম কোনো কিছু তাকে প্রকাশ করতে অবশ্যই বলা যাবে না। 124 সরকারি বার্তার আদান প্রদান জনস্বার্থ পরিপন্থী বিষয়ে গোপন তথ্য প্রকাশে সরকারি কর্মকর্তাকে বাধ্য করা যাবে না। গোপন জিনিস তো গোপনই থাকবে, গোপন জিনিস প্রকাশ হয়ে গেলে কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যেতে পারে, ঝামেলা হতে পারে। 125 অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ গোপন সংবাদ
এখন গোপন সংবাদ কিভাবে পেলো, কে দিল, কিভাবে পেলো, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে পেলো, চিঠির মাধ্যমে পেলো, না কেউ এসে দৌড়ে এসে খবর দিল, এটা প্রকাশ করা, মানে কিভাবে পেলো, মুড অফ, দেখা যাচ্ছে যে কানেকশন বা কমিউনিকেশন বলা যাবে, কিন্তু কে দিল এটা বলা যাবে না, অর্থাৎ সোর্স সম্পর্কে তথ্য দেওয়া যাবে না। তাহলে যারা পুলিশের সোর্স আছে তারা তো কাজ করতে পারবে না। এরপরে 126, পেশা সম্পর্কিত যোগাযোগ। উকিল এবং মক্কেলের মধ্যে যে সম্পর্ক, মক্কেল পেশা চলাকালীন যদি আহ, মক্কেলের কোনো মামলা যদি উকিল আহ, কোনো মামলা পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট হিসাবে, সেক্ষেত্রে তার গোপন কোনো কিছু জানার পরে সেটা আর সেই মামলায় হোক বা অন্য মামলায় প্রকাশ করা যাবে না যেটা তার মক্কেলের বিরুদ্ধে যায়। এটা হচ্ছে মূল বক্তব্য, পড়ে নিবেন তাহলে বুঝতে সুবিধা হবে। তবে আমার আগে মক্কেল ছিল 5 বছর আগে, এবং সেই মামলা চলানোকালীন যদি আমি একটা কোনো কিছু জানি সেটাও আমি প্রকাশ করতে পারবো না। তার মানে যেটা একবার গোপন রাখতে হবে সেটা সারা জীবনই গোপন রাখতে হবে, সেটা প্রাক্তন হয়ে গেলেও, অনেক দিন হয়ে গেলেও। বলতে ইন্টারপ্রিটার, যিনি একাধিক ভাষা জানেন, দোভাষী বা উকিলের যে কেরানি বা আইনজীবী সহকারী আমরা যাদেরকে মুহুরি বলি, কর্মচারী বা সাহায্যকারী, অর্থাৎ একজন অ্যাডভোকেট তার সেরেস্তা পরিচালনা কালে যে যে ব্যক্তিদের সহযোগিতা নেন, অর্থাৎ একটা সেরেস্তা অ্যাডভোকেট চেম্বার এ কাজ করে যে ধরনের ব্যক্তিগুলো, অ্যাসোসিয়েট সহ অন্যান্য যারা আছেন কর্মকর্তা কর্মচারীরা, তো সবাই কিন্তু 126 ধারার যে গোপনীয়তা রক্ষা করার যে বাধ্যবাধকতা সেটাও কিন্তু মানতে বাধ্য। 128, স্বেচ্ছায় সাক্ষ্য প্রদানের কারণে সুবিধা পরিত্যাগ হয় না। কোনো পক্ষ স্বেচ্ছায় সাক্ষ্য দিলে তার উকিল 126 ধারার দায় হতে মুক্ত হয় না। অর্থাৎ কোনো পক্ষ যে গোপন বিষয়টা একজন অ্যাডভোকেটকে বলেছিলেন, অর্থাৎ আমার এক মক্কেল আমার কাছে এসে একটা কিছু বর্ণনা করলেন, আমি জানতে পারলাম, আমার দায়িত্ব তার গোপনীয়তা রক্ষা করা 126 ধারায়। আমার যিনি মুহুরি আছেন, আমার যে সহকারী, তারও দায়িত্ব সেটা গোপন রাখা 127। 128-এ বলা হচ্ছে যে যে মক্কেলটা আমার কাছে এসে গোপন কথা বলেছিল সে নিজেই যদি গোপন বিষয়টা আদালতে প্রকাশ করে দেন, তো তারপরও 126 ধারায় আমি এবং 127 ধারায় আমার যে সহকারী, তারা কিন্তু সে গোপন বিষয়টা কি করতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না। যার বিষয় সে প্রকাশ করুক, কিন্তু আমি প্রকাশ করব না। এটা হচ্ছে আমাদের ইথিক্স। তাহলে এখানে অ্যাডভোকেটের ইথিক্স কিন্তু 126 ধারার মধ্যে দেওয়া আছে, এবং অ্যাডভোকেটদের সাথে যারা কাজ করেন তাদের ইথিক্সও 127 ধারায় আছে। এবং 128 ধারায় 126 এবং 27-এর পরিধি কতটুকু সেটা বোঝানো হচ্ছে, ব্যাপ্তি কতটুকু। মক্কেলের অনুরোধে উকিল সাক্ষ্য প্রদান করলেও 126 ধারায় দায় হতে মুক্তি হবে না। মক্কেল যদি অনুরোধ করে এবং উকিল সাক্ষ্য প্রদান করে, তারপরে 126 ধারার যে গোপনীয়তা রক্ষার বাধ্যকতা সেটা একেবারে উইথড্র হয়ে যায় না। তবে নিযুক্ত নিজ আইনজীবীকে এমন প্রশ্ন গোপন করেন যার উত্তর দিতে তিনি সাধারণত দায়বদ্ধ, সেক্ষেত্রে তিনি উক্ত প্রশ্নের উত্তরে গোপনীয়তা রক্ষা করবেন না। এটি মূলত মক্কেলের অনুমতি বা রাজি নামাক্রমে 126 ধারা দায় মুক্তি। অর্থাৎ এখানে কোনো মক্কেল যদি এসে কোনো কিছু নিজে গোপন করেন, এবং যেটা তার গোপন করা উচিত ছিল না, অর্থাৎ উকিলের সাথে একটু চালাকি করেছেন, সেই চালাকির জায়গায় যদি পরবর্তীতে তিনি ধরা পড়ে যান, সেক্ষেত্রে 126 ধারার গোপনীয়তা রক্ষা করা যাবে না, অর্থাৎ পরিস্থিতি বলে দিবে। অর্থাৎ মক্কেল মক্কেল এমন বিষয় গোপন করেছে যা প্রকাশ করা উচিত ছিল আগেই। মক্কেল একটা অপরাধ করেছে, কিন্তু মক্কেল উকিলের কাছে এসে সেটা অস্বীকার করছে, অর্থাৎ উকিলের সাথে কি করছে, চালাকি করছে। তাহলে কিন্তু সেগুলো 126 ধারায় আর গোপনীয়তা রক্ষা করার কোনো অবকাশ থাকবে না। 129, আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ প্রকাশ্যে প্রকাশে বাধ্য করা যাবে না। আইন উপদেষ্টা এবং অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যখন চেম্বারে বসে আছি বা রাস্তাঘাটে চলাফেরা করছি, যেখানেই যাই, অ্যাডভোকেট জানলে কিন্তু মানুষ পরামর্শ নেয়। তা আমার ক্ষেত্রে হচ্ছে নতুন আইনজীবী হিসেবে, আর যারা সিনিয়র তাদের থেকে তো অনেকে পরামর্শ নেয়। অর্থাৎ রাস্তাঘাটে দেখা হলেই যখনই কেউ বুঝতে পারে অ্যাডভোকেট, পরামর্শ নিয়ে নেন, অথবা ইউটিউবে আমার ভিডিও দেখেছে একটা পরামর্শ নিয়ে নিচ্ছেন। তো এই যে পরামর্শ দিচ্ছি, কিন্তু তিনি তো আমাকে
তার মামলায় অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করেননি, অর্থাৎ আমি কোনো মামলা পরিচালনা করছি না, জাস্ট আমি পরামর্শ দিচ্ছি। এখন কেউ আমার কাছে কোনো কিছু প্রকাশ করে দিলেন কোনো পরামর্শ নিতে এসে, তখন আমি হব লিগ্যাল অ্যাডভাইজার। তখন কিন্তু আমি কৌশলী বা আইনজীবী হিসাবে কিন্তু নিযুক্ত না। যতক্ষণ না কোনো মামলা আমি তার পরিচালনা করছি, ততক্ষণ আমি কি 126 ধারা উকিল মক্কেলের যে বিষয়টা, এটা আসছে না। কিন্তু যখন আমি জাস্ট আমার কাছে গল্প বললো, বলার পরে সে, তার আমি উকিল হলাম না, শুধু উপদেশ নিল, সেক্ষেত্রে কিন্তু প্রকাশ করা যাবে। সেখানে বলা হচ্ছে আইন আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ প্রকাশে বাধ্য করা যাবে না। তার মানে এখানেও 126 ধারার মতো না হলেও 129 ধারাতেও কিন্তু প্রকাশ করা যাবে না। মানে আমার কাছে পরামর্শ নিয়ে আমার কাছে আসলো না, অন্য উকিলের কাছে চলে গেল, আমি রাগ করে তার গোপন বিষয় প্রকাশ করে দিব, তাও করা যাবে না। তাহলে তো আরো সমস্যা। তাই বলা হচ্ছে আইন উপদেষ্টা যিনি, তিনিও গোপনীয়তা রক্ষা করবেন। তবে উক্ত ব্যক্তি আদালতে সাক্ষ্য দিলে তার সাক্ষ্যের ব্যাখ্যা প্রসঙ্গে যতটুকু গোপনীয় তথ্য জানা প্রয়োজন ততটুকু সাক্ষীকে প্রকাশ করতে বাধ্য করা যাবে। এই সাক্ষীটা কি হবে না, আইন উপদেষ্টা হবে। অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে আদালতে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা করার জন্য কিছু গোপনীয়তা বিষয় একটু হয়তো বা কৌশলে বলা যেতে পারে, 129-এ সেটা বলা হচ্ছে। অর্থাৎ 126-এ একেবারে স্ট্রিক্ট, কিন্তু 127-এ স্ট্রিক্ট, 128-এ এটাও স্ট্রিক্ট, কিন্তু 129-এ এসে সামান্য ছাড় দেওয়া হচ্ছে। 132, সাক্ষীকে অপরাধে জড়িত করবে এই অজুহাতে উত্তর প্রদান হতে অব্যাহতি দেওয়া যাবে না। প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে বাধ্য হবেন। এমন প্রশ্ন উত্তরে সাক্ষীকে ফৌজদারিতে সোপর্দ করা যাবে না, অর্থাৎ তার নামে ফৌজদারি মামলা দেওয়া যাবে না, বা তাকে গ্রেপ্তার করা যাবে না, তাকে জেল হাজতে পাঠানো যাবে না। কিন্তু মিথ্যা সাক্ষ্য দিলে মিথ্যা সাক্ষ্যদানের জন্য পেনাল কোডে যে মিথ্যা সাক্ষ্যদান বিষয়ে 192, 93, 94 এই ধারাগুলো আছে, এই ধারাতে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এখানে আদালতে বিচার বা আইনজীবী সাক্ষীকে পরীক্ষা করার কথা বলা হচ্ছে। অর্থাৎ 161 ধারা যেটা আছে ফৌজদারি কার্যবিধির ভিন্ন বিষয়, যেটা পুলিশ আয়ও করে থাকেন, 161 ধারা আছে। এটার সাথে অনেকেই মনে করছিলেন, এর আগের একটা ক্লাসে আমার মনে পড়ছে, আমি নোট নিয়ে রাখছি, যে 132-এর সাথে 161 সাক্ষ্য আইনের, সাক্ষ্য আইনের 132-এর সাথে সিআরপিসির 161 ধারা একটা কন্ট্রাডিকশন তৈরি হতে পারে। 161 ধারায় পুলিশ যদি কাউকে জিজ্ঞাসা করে এমন প্রশ্নের উত্তর যেটা সে নিজে ফেঁসে যাবে, তার বিরুদ্ধে মামলা চলে আসতে পারে, তার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, সে আসলে অপরাধ করেছে, আহ, এই ঘটনাতে অপরাধ করেছে অথবা অন্য একটা ঘটনাতে অপরাধ করেছে, তার মানে এমন একটা প্রশ্ন করলো, সেটা প্রশ্ন উত্তর দিলে সে নিজে আসামি হয়ে যাবে। তখন 161 ধারায় পুলিশের কাছে এসে সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, বলবে এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না, বা আমি জানি না, বা আমি এটা উত্তর দিতে বাধ্য নই। কিন্তু 132 ধারায় আদালতে এসে আদালত যখন ম্যাজিস্ট্রেট বা বিচারক জিজ্ঞাসা করছেন বা কোনো অ্যাডভোকেট জিজ্ঞাসা করছেন যে রায়, তখন কিন্তু উত্তর দিতে বাধ্য। তার মানে একটা জুডিশিয়াল প্রসেস আর একটা নন জুডিশিয়াল পুলিশের কাছে প্রসেস, অর্থাৎ সেটা একটা ইনভেস্টিগেশনের বিষয়, তো এটা বিচারের বিষয়, বিচারে এসে কোনো কিছু গোপন করার সুযোগ নেই। আশা করি 132 ধারা সাক্ষ্য আইন এবং 161 ধারার সিআরপিসি, এই দুইটা জিনিসের মধ্যে কানেকশনটা বুঝলেন এবং পার্থক্য কতটুকু সেটা বুঝলেন। আদালতে তো মিথ্যা বলা যাবে না, তো পুলিশের কাছে মিথ্যা বলার সুযোগ আছে। এই কারণে 161 ধারার যে জবানবন্দি সাক্ষীর যে বিবৃতি, এটার কোনো সাক্ষ্যগত খুব একটা ভ্যালু নাই। 133, রাজসাক্ষী বা অ্যাকমপ্লিশ, দুষ্কর্মে সহযোগী, সহযোগী আসামির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হতে পারবেন। 4-5 জন মিলে অপরাধ করেছে বা 2 জন মিলে অপরাধ করেছে, একজন আরেকজনের বিরুদ্ধে যদি সাক্ষী দেয় নিজেকে জড়িয়ে, যে আমিও করেছি, আমার সাথে অমুকও ছিল, তাহলে সেটা রাজসাক্ষী হিসাবে গণ্য করা হতে পারে। রাজসাক্ষীর অসমর্থিত সাক্ষ্যের উপর নির্ভর করে আসামিকে দণ্ড প্রদান করা হলে শুধুমাত্র এই কারণেই দণ্ড অবৈধ হবে না। তার মানে অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না, জাস্ট এতই গোপন ভাবে করেছিল যে রাজসাক্ষীর তথ্য ছাড়া কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে রাজসাক্ষীর দেওয়া তথ্য দিয়েই কিন্তু আসামিকে সাজা দেওয়া যাবে। 134,
সাক্ষীর সংখ্যা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, নো পার্টিকুলার নাম্বার, মাত্র একজন বা প্রয়োজনে অনেকজনও হতে পারে। এরপরে চলে যাই দশম অধ্যায় 135, এখানে সাক্ষ্য গ্রহণ। তাহলে কে আদালতে সাক্ষী দিতে আসবে সেটাও আমরা জেনে গেলাম 118 থেকে 134 পর্যন্ত। কারা সাক্ষী হবে, উইটনেস সম্পর্কে তথ্য পেলাম, সাক্ষীর যোগ্যতা সম্পর্কে তথ্য পেলাম। এবার আমরা দেখবো এই যে যে এরা সাক্ষী হিসেবে আসতে পারবে, তো এরা আসবে কখন আদালতে, আদালতে এসে কিভাবে সাক্ষী দিবে, এটাই বলা হচ্ছে দশম অধ্যায়ে, যে এরা 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 আদালতে আসবে। আমরা প্রিভিয়াস আবারও যদি আমি বারবার রিপিট করছি, যে প্রাসঙ্গিক বিষয় আমরা জেনেছি, বিচার্য বিষয় জেনেছি, তারপরে প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য জেনেছি। এই সাক্ষ্যগুলো কারা দিবে, মানে দায় কার সাক্ষ্যটা নিয়ে আসার, বার্ডেন অফ প্রুফ। তারপরে আমরা জানলাম যে এস্টপেল। এরপরে আমরা জানলাম যে কারা আদালতে সাক্ষ্য হিসাবে গণ্য, বা কার যোগ্যতা আছে, আদালতে কাদেরকে ডাকা যায় সাক্ষী হিসাবে। এবার আমরা বলছি যে এদেরকে যে সাক্ষী হিসেবে ডাকলাম, এরা কে আগে সাক্ষী দিবে, কে পরে সাক্ষী দিবে, সিকোয়েন্সটা কি, এবং অন্যান্য ডিটেলস, এবং তারা আসলে তাদের সাথে কি কি আচরণ করা হবে, তাদেরকে কোনো নাস্তা দেওয়া হবে কিনা, এই ডিটেলস দেওয়া হবে। অর্থাৎ আহ, আমরা যেমন ইন্টারভিউ আসলে, ইন্টারভিউয়ে যে সিনারিও গুলো হয়, তো একজন সাক্ষী কোর্টে আসলে কি কি সিনারিও, কি কি পদ্ধতি আছে, সেটা তো আমরা ফৌজদারি কার্যবিধিতে এবং সিআরপিসি তে জানি, সিআরপিসি এবং সিপিসি তে জানি। কিন্তু সাক্ষ্য আইনে স্পেসিফিক ভাবে সাক্ষীর বিষয়টাকে আরো ডিটেল ভাবে তুলে ধরা হয়েছে, যে এই প্রসেসটা কোনটা করলে সেটা কি হবে, বৈধ হবে। এই সাক্ষ্য আইনটা হচ্ছে সিপিসি সিআরপিসি দুইটারই কিন্তু একটা সাপোর্ট করে। অর্থাৎ প্রতিটা আইনের ক্ষেত্রে কিন্তু প্রায় সাক্ষ্য আইন জড়িত, কিছু কিছু ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, সেটা আমরা কিন্তু প্রথম দিকেই জেনেছি। সাক্ষী 135 পড়ছি, সাক্ষী উপস্থিত করা ও সাক্ষ্য গ্রহণের ক্রম। ক্রম বলতে কে আগে কে পরে, সিরিয়াল কার আসবে। দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুসারে, দেওয়ানি কার্যবিধিতে কি বলেছে বা ফৌজদারি কার্যবিধিতে কি বলেছে, সিভিল মামলায় দেওয়ানি কার্যবিধি, ক্রিমিনাল মামলায় ফৌজদারি কার্যবিধি যেটা বলছে সেটা অনুসারে হবে। সাক্ষ্য আইন মানে এখানে বলছে যে প্রসিডিউরাল ল যেটা আছে সেটাই। কার্যবিধিতে নিয়ম না থাকলে আদালতের বিবেচনায়, যদি কার্যবিধিতে কোনো কিছু স্পষ্ট না থাকে, আদালত যা মনে করে যাকে আগে সাক্ষী দিতে বলবে তাকেই হবে। কিন্তু আমরা বাস্তবে দেখি যে বাদী পক্ষের সাক্ষ্য আগে হয় সিভিল মামলায়, পরে বিবাদী পক্ষের হয়, এটা প্র্যাকটিস। 136, কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা জজ নির্ধারণ করবেন। 134-এ বলছে সাক্ষী দিলেই কি সেটা আদালত গ্রহণ করবেন, নাও করতে পারে, আদালত বিবেচনা করবেন যে কোনটা নেবেন কোনটা নেবেন না। সাক্ষ্য প্রদানের সময় তা কিভাবে প্রাসঙ্গিক তা প্রমাণের আদেশ উক্ত পক্ষকে প্রদান করতে পারেন। অর্থাৎ একটা বক্তব্য দিল, এখন আদালত বলতে পারে এই বক্তব্য যে সাক্ষী দিচ্ছে এটা তো এই মামলার সাথে যায় না, অর্থাৎ রিলেটেড না, কোনোভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে না, এই বক্তব্যটা নেওয়া দরকার কি। তখন যদি যেই পক্ষ এই বক্তব্যটা দিচ্ছে ওই আইনজীবী যদি ব্যাখ্যা করতে পারেন, বা ওই সাক্ষী নিজে যদি ব্যাখ্যা করতে পারেন যে স্যার এই কারণে এই বক্তব্যটা আমি বললাম, এই মামলার সাথে এই কথাটার কানেকশন আছে স্যার, ইওর অনার, অতএব এটা প্রমাণ করলে তখন সেটা নিবে, আর প্রমাণ করতে যদি ব্যর্থ হয় তাহলে সেটা আর নিবেন না। প্রাসঙ্গিকতা প্রমাণ করতে পারলেই কেবল উক্ত সাক্ষ্য গ্রাহ্য হবে, মানে গ্রহণ করবেন, নচেত নয়, না হলে করবেন না। অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে লাভ কি। একটি বিষয় অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা প্রমাণের পূর্বে আরেকটি বিষয় অর্থাৎ ঘোষণাকারীর মৃত্যু প্রমাণ করা আবশ্যক হলে তা প্রথমে প্রমাণ করতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি যে ডাইং ডিক্লারেশন গ্রহণ করতে হলে যিনি ডাইং ডিক্লারেশন দিয়েছেন অর্থাৎ উক্ত ব্যক্তি যে মৃত, সেটা তার মৃত্যুটাকে আগে প্রমাণ করতে হবে। অর্থাৎ তার ডেড বডি থাকতে হবে, ডেড বডি না থাকলেও সে নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং কিছু সিমটম থাকতে হবে যে হ্যাঁ সে মারা গেছে, এই ধরনের প্রমাণ থাকতে হবে। তার মানে মৃত্যুটাকে আগে প্রমাণ করতে হবে, আর তারপরে কে খুন করেছে সেটা প্রমাণ করতে হবে, কিভাবে খুন করেছে সেটা। তবে পরে প্রমাণ করতে চেয়ে অঙ্গীকার করলেও তা গ্রাহ্য হবে। অর্থাৎ একটা বিষয় মৃত্যুকালীন ঘোষণা ছাড়া অন্যান্য ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে, মানে একটা ঘটনার সাথে আর একটা ঘটনা প্রযোজ্য। এখন উদাহরণ যদি দিই, যে বৃষ্টি হলে একজন মানুষ ভিজে যেতে পারে একটা রাস্তা দিয়ে গেলে, এখন তিনি ভিজে গেছেন, এখন অন্যরা বলছে সেদিন তো বৃষ্টি হয়নি, সে ভিজে গেছেন, সেটা কিভাবে বলছেন। এখন উনি বলছেন স্যার আমি প্রমাণ করে দিব যে বৃষ্টি হয়েছিল সেদিন, কিন্তু আমার এই কথাটা আগে গ্রহণ করেন। এখন পরে যদি উনি প্রমাণ করেন যে হ্যাঁ ওই নির্দিষ্ট এলাকায় বৃষ্টি হয়েছিল, বা ওপর থেকে কেউ পানি ঢেলে দিয়েছিল বৃষ্টির মতো করে, দোতলা বা তিনতলা ভবন থেকে,
সেই কারণে তিনি ভিজে গেছেন। তার মানে একটা ঘটনার সাথে যখন আরেকটা ঘটনা রিলেটেড, একটা আরেকটার কারণ বা ফলাফল, তখন যে কারণে হলো কারণটা আগে প্রমাণ করতে হবে, তারপর ফলাফলটা নিবে। কিন্তু যদি বলা হয় যে আমি পরে স্যার এটা প্রমাণ করছি, সে তখনও নিবে। কিন্তু আলটিমেটলি যদি শেষে আমি প্রমাণ করতে পারি তবেই নিবে। আর যদি আলটিমেটলি শেষে প্রমাণ না করি তাহলে কিন্তু সেটা আর গ্রহণ করা হবে না, অর্থাৎ সেটার আর গুরুত্ব থাকবে না। সেটা বলা হচ্ছে 136। 137-এ বলা হচ্ছে যে জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, এবং কোন জবানবন্দি কাকে বলে। এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, নোটে সবই দেওয়া আছে, তাই আমি আর লিখছি না। এবং এই সংক্রান্ত ভিডিও খুব ডিটেলে এর আগে আলোচনা করেছে অলরেডি। আমি আহ, ভিডিওর লিঙ্কও দিয়ে দিয়েছি গ্রুপে। আহ্বানকারী পক্ষ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা, অর্থাৎ যে মামলা করেছে তার পক্ষের সাক্ষীরা যখন কোনো কিছু বলছে তখন সেটাকে জবানবন্দি বলা হবে। এবং বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা, এখন বাদী এ, বাদী সাক্ষী দিচ্ছে নিজেই, তাহলে এটাকে ধরা হবে P W1। তো P W1 যেটা বক্তব্য নিজে থেকে দিচ্ছেন, তার উকিল হয়তো বা তাকে হেল্প করছে, বা পিপি হেল্প করছেন, এপিপি হেল্প করছেন, তখন সেটাকে বলা হবে কি এক্সামিনেশন ইন চিফ বা জবানবন্দি। আর যখন এই যে P W1, অপরপক্ষে মনে করেন আসামি আছে বি, সি, এনারা আসামি, বি সির অ্যাডভোকেট, অ্যাডভোকেট কে, অ্যাডভোকেট কে যখন এই P W1 অর্থাৎ বাদীকে জেরা করবেন, তখন সেটাকে বলা হবে ক্রস এক্সামিনেশন বা জেরা। অর্থাৎ এই জেরা করবেন বলতে অ্যাডভোকেট কে যখন P W1 কে কোনো প্রশ্ন করছেন এবং প্রশ্নের উত্তরে যেগুলো আসছে সেগুলোকেই জেরা হিসেবে ধরা হবে। রি এক্সামিনেশন অর্থাৎ পুন জবানবন্দি, জেরার পর আহ্বানকারী পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষ্য গ্রহণ। এখন প্রথমে এক্সামিনেশন ইন চিফ হলো, তারপরে জেরা হলো বা ক্রস এক্সামিনেশন হলো। ক্রস এক্সামিনেশন এমন একটা বিষয় আসছে, সেটা ব্যাখ্যা দেওয়ার জন্য যদি এই প্রসিকিউশন পক্ষের অ্যাডভোকেট বা পিপি বা এপিপি যদি বলেন যে স্যার আমি আর একটু জবানবন্দি নিব, একটু বাকি আছে, তখন আদালত অনুমতি দিলে রি এক্সামিনেশন করা যাবে। সাধারণত রি এক্সামিনেশন সব মামলায় দেয় না, বা দেওয়ার সুযোগও কম। দিতে চাইলে আদালত নিষেধ করে, যে জেরা করেছে তারপরে আবার দিবেন কেন। আর যদি রি এক্সামিনেশন দেয়, তখন আবার অ্যাডভোকেট পক্ষ এসে, যেটা 138 ধারায় বলা হচ্ছে, ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারে। তার মানে বাদী পক্ষের দুইবার সুযোগ, বিবাদী পক্ষ দুইবার সুযোগ। বাদী পক্ষের প্রথম সুযোগ এক্সামিনেশন ইন চিফ, দ্বিতীয় সুযোগে বলা হয় রি এক্সামিনেশন। আর বিবাদী পক্ষের অর্থাৎ অপর পক্ষ, বিরুদ্ধ পক্ষ প্রথমে যখন জেরা করবেন সেটাকে বলা হয় ক্রস এক্সামিনেশন, এবং পরে যখন জেরা করবেন সেটাকে বলা হবে ফার্দার ক্রস এক্সামিনেশন। রি ক্রস এক্সামিনেশন নয়, ফার্দার ক্রস এক্সামিনেশন। অর্থাৎ রি ক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ নাই, বা পুন জেরা বা পুনরায় জেরা বলে কোনো শব্দ নাই, অধিকতর জেরা বলতে হবে কথাটা। 138-এ দেখেন স্পষ্ট বলা আছে। তাহলে 37-এ শুধু সংজ্ঞা দেওয়া হলো, 38-এ এসে সাক্ষ্য গ্রহণের ক্রমটা কি হবে, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে। জবানবন্দি আগে, তারপর জেরা, জেরাটা ইচ্ছা মাফিক দিতেও পারে নাও দিতে পারে, জেরা নাও করতে পারে, অনেক সময় ডিক্লাইন করে দেয় যে আমি এটা জেরা নিব না, দরকার নাই। তারপরে পুন জবানবন্দি, এটাও ইচ্ছা মাফিক। কিন্তু জবানবন্দিটা মাস্ট, জবানবন্দি না দিলে তো মামলা প্রমাণ হবে না, মামলা খারিজ হয়ে যাবে, সিভিল হোক ক্রিমিনাল হোক দুইটাই খারিজ হয়ে যাবে জবানবন্দি না দিলে। জবানবন্দি ও জেরা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় হতে হবে, জবানবন্দিতে গৃহীত বিষয়ের বাইরেও জেরা করা যাবে। জবানবন্দিতে তিনি যে বিষয়গুলো বললেন, জেরাতে এসে তার বক্তব্যকে মিথ্যা প্রমাণ করার জন্য এবং মামলাটা মিথ্যা প্রমাণ করার জন্য আরো অনেক দূর দিয়ে জেরা করা যেতে পারে। জবানবন্দি হয় 2 মিনিট, জেরা হচ্ছে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 3-4 দিন মিলেও জেরা হতে পারে। মানে জেরাই আমি যত প্রশ্ন করব, আইন এই যিনি সাক্ষী তিনি কিন্তু উত্তর দিতে বাধ্য, এক। দুই হচ্ছে যিনি বিচারক তিনিও কিন্তু লিখতে বাধ্য। আজকে বলতে পারেন যে একটু তাড়াতাড়ি করেন, আমি বলবো যে স্যার আমার নেওয়ার দরকার আছে, তখন উনি বলতে পারেন তাহলে ঠিক আছে আজকে থাক, এটা কন্টিনিউ বা চলমান থাকুক, আপনি কালকে আবার জেরা করবেন বা নেক্সট তারিখে জেরা করবেন। সেক্ষেত্রে আইনজীবীকে মেনে নিতে হবে, কারণ 5টার পরে কোর্ট চলছে চলছে জেরা চলছে, এটা তো আর হয় না। অতএব দাবা খেলার মতন আপনি আনলিমিটেড সময় জেরা করতে পারবেন, কিন্তু আপনাকে অ্যাডজর্নমেন্টটা কবুল করে নিতে হবে, অর্থাৎ বিরতির পরে বা আপনাকে
আরেকটা দিন করতে হবে, অর্থাৎ ধার্য তারিখ একটা দিন হলো না, অন্য ধার্য তারিখে জেরা করতে হবে। মানে জেরা করার জন্য নির্দিষ্ট কোনো কি নাই, সময় নাই, ইচ্ছা মতন। তবে প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করতে হবে। প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করলে তো হবে না, তখন মামলা জেরা বেশি করতে গেলে বিচারক অসন্তুষ্ট হবেন, তখন কিন্তু রায় বিপরীতে চলে যেতে পারে। অতএব বুঝে শুনেও জেরা করতে হবে। আমার সময় আছে, সুযোগ আছে বলে কিন্তু জাস্ট আমি জেরাতে বিধ্বস্ত করতেই থাকছি এবং সবাই বিরক্ত হচ্ছে, সেটা করা যাবে না। জবানবন্দি ও জেরা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় হতে হবে, এই জিনিসটা আমরা আহ, প্রথমেই পড়েছি যে প্রাসঙ্গিক বিষয় কি, প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রাসঙ্গিক বিষয়টা কি জানা খুব জরুরি, মানে যেটার সাথে বিচার্য বিষয়ের কানেকশন আছে সেটাই প্রাসঙ্গিক বিষয়। জেরাতে সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করবেন পুন জবানবন্দিতে সে সকল বিষয়ের ব্যাখ্যা চাওয়া যাবে। আর পুন জবানবন্দিতে কোনো নতুন বিষয়ের অবতারণা করলে এবার পরের পৃষ্ঠায় চলে আসেন, আদালত অনুমতি নিয়ে বিরুদ্ধ পক্ষ, আদালতের অনুমতি নিয়ে বিরুদ্ধ পক্ষ, এই যে অ্যাডভোকেট কে, ইনি তো যেহেতু রি এক্সামিনেশন করেছেন, আমি এটাকে কি করব, ফার্দার ক্রস এক্সামিনেশন করব। না হলে মক্কেলকে তো সন্তুষ্ট করা যাবে না। অনেক সময় মক্কেলকে সন্তুষ্ট করতে হলেও একটু জেরা বেশি নেওয়া লাগে, অনেক সময় দেখা যাচ্ছে কনভিন্স করা দরকার হয়। অনেক আইনজীবী একটু বেশি জেরা করে পরে বলে, দেখলে বা দেখলেন কত জেরা করলাম, কত সময় লাগলো, কত পরিশ্রম করলাম, দেন এবার একটু ফিটা বাড়িয়ে দেন। এটা অনেক আইনজীবীর কৌশল। আবার প্রয়োজনও আছে, অপ্রয়োজনেও অনেকে জেরা করে, তখন সমস্যা হয়ে যায়। এই কারণে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বুঝে জেরা করতে হবে। যিনি যত বেশি জানেন আইনজীবী, তিনি তত অল্প প্রশ্ন করেন। আমি দেখেছি যারা সিনিয়র আইনজীবী তারা কিন্তু খুবই অল্প টু দা পয়েন্ট প্রশ্ন করেন। আমিও চেষ্টা করি সিনিয়র আইনজীবীদের থেকে শিখে অল্প প্রশ্ন করার। যেমন কালকে একটা মামলায় আমার সাক্ষী ক্লোজ হবে, আমি ভেবে রেখেছি কি কি তাকে প্রশ্ন করব। জাস্ট একটা সিম্পল প্রশ্ন করব। মামলায় আমি পড়ে দেখলাম যে যার বাড়ির সামনে ঘটনা, সেই ব্যক্তির বাড়ির কোনো লোকের বা ওই ব্যক্তির ওই ব্যক্তির স্ত্রী সন্তান, সে আমি প্রশ্ন করব যে তারা কি উপস্থিত ছিল ঘটনা ঘটনাস্থলে। তারা যদি বলে যে হ্যাঁ উপস্থিত ছিল, বাড়িতে না কেউ তো থাকবে, পুরুষ না থাকুক মহিলা তো থাকবে, সকালের ঘটনা, শুক্রবারের ঘটনা, জুম্মার নামাজের কিছুক্ষণ আগে, কিন্তু ওই বাড়ির কাউকে সাক্ষী করা হয়নি। ইভেন যে আয়ো তিনিও সাক্ষী করেননি। আয়োকে প্রশ্ন করব যে যার বাড়ির সামনে ঘটনা, আহ, তার বাড়ির কাউকে আপনি সাক্ষী হিসেবে নিলেন না, মামলায় এজাহারে নাই, কিন্তু আপনি চার্জশিটেও নাম নিয়ে আসলেন না, 161 ধারা কারো জবানবন্দি নিলেন না, তাহলে এটা কি সত্য হয়? জাস্ট এতটুকু প্রশ্ন করলেই হয়ে যাবে আয়োকে। তার মানে জাস্ট অতটুকুই প্রাসঙ্গিক, তাহলে আদালত বুঝে নেবে যেখানে ঘটনা ঘটেছে সে আশপাশের কোনো সাক্ষী নাই, তাহলে মামলাটা যে কেমন সেটা আদালত বুঝে নেবেন। 139, দলিল পেশের জন্য আগত ব্যক্তির জেরা জেরা করা যাবে না। যিনি জাস্ট দলিল দিতে আসছেন তিনি দলিল দিয়ে চলে যাবেন, তাকে আর জেরা করার সুযোগ নাই। 140, চরিত্র সম্পর্কে সাক্ষী, চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা ও পুন জবানবন্দি গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ যাবে। 141, লিডিং কোশ্চেন, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে, প্রশ্নকারী প্রশ্নের জবাবে যে উত্তর আশা করেন, প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া হলে তা ইঙ্গিত বহ প্রশ্ন। আমরা প্রশ্ন দুই ধরনের করা যায়, একটা ওপেন কোশ্চেন, আমি প্রশ্ন করলাম আপনার নাম কি, কারণ উনি তার নাম বললেন। আপনি কি সকালে নাস্তা করেছেন, তখন উনি বলবেন হ্যাঁ নাস্তা করেছি। এটা হবে লিডিং প্রশ্ন, মানে যে প্রশ্নের উত্তরের মধ্যে উত্তর আছে, মানে নাস্তা করেছেন, এই যে নাস্তা শব্দটা আমি উল্লেখ করলাম, আপনি সকালে নাস্তা করেছেন, এই নাস্তা শব্দটা উল্লেখ করলাম, তার মানে প্রশ্নের মধ্যে ইঙ্গিত দিয়ে দিলাম। এখন উনি যদি এটার উত্তর দেন আমি সকালে নাস্তা করেছি, এটা করলেও হবে, অথবা জাস্ট সিম্পল বলতে পারেন হ্যাঁ বা না, এতটুকুই। আমি প্রশ্ন করলাম আপনি সকালে কি কি করেছেন, তখন বললো সকালে আমি উঠে ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, নাস্তা করেছি। নাস্তা শব্দটা আলটিমেটলি আসলো, কিন্তু আহ, যখন আমি ওপেন প্রশ্ন করছি তখন একটা স্বাধীনতা থাকে, যিনি মানে সাক্ষী তার, যে সে কিভাবে উত্তরটা দিবে। কিন্তু লিডিং প্রশ্ন করলে আমি যেভাবে উত্তরটা চাচ্ছি, অর্থাৎ আমি যেইভাবে প্রশ্ন করব উত্তরটা সেইভাবে আসবে। জাস্ট আপনি কি নাস্তা করেছেন, সে বলবে হ্যাঁ, তখন আমি আদালতকে বলবো ইওর অনার লেখেন যে আমি সকালে নাস্তা করেছি। জাস্ট আমার এতটুকুই দরকার। তারপর আমি যদি প্রশ্ন করি আপনি কি সকালে খিচুড়ি খেয়েছেন, তার মানে এই যে খিচুড়ি শব্দটা মামলার সাথে যদি কোনো কারণে কানেক্টেড হয়,
তখন তিনি যদি বলেন হ্যাঁ, তাহলে আমার কাজ হয়ে গেল। আর যদি বলেন যে না, তখন হয়তো আমি নেক্সট প্রশ্ন করব। তবে যে প্রশ্নটা আমার করা উচিত বা আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেই প্রশ্নের উত্তর কিন্তু আমারও জানা দরকার। কিভাবে আমি জানবো? অপরপক্ষ আসামিদের থেকে তথ্য জেনে নেবো যে এই প্রশ্নগুলো করলে এই ঘটনাটা কি। অতএব আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, যদি আমি প্রশ্ন করি আপনি কতটুকু পড়াশোনা করেছেন, এখন সে উত্তর দিল আমি এসএসসি পাস, এটা আমাকে সাক্ষী সাক্ষী যে এসএসসি পাস কিনা বা সে আরো পড়াশোনা করেছে কিনা বা সে পেশায় কি, এগুলো তথ্য আমাকে আসামিদের থেকে আগে থেকে নিয়ে রাখতে হবে। এখন একজন সাক্ষী, কে কে সাক্ষী আছে আমি তো জানি যে আজকে কে কে সাক্ষী আসবে বা সাক্ষীর হাজিরা কে কে দিয়েছে। ওই সময়ও আমি ওই ধার্য তারিখেই, মানে ওই দিনই কিছুক্ষণ পরে সাক্ষী শুরু হবে, আমি আসামির থেকে জেনে নিলাম যে আজকে যারা যারা সাক্ষী দিয়েছে এরা বাদীর সাথে কি কি সম্পর্ক, তারপরে এর বাড়ি এই ঘটনাস্থল থেকে কত দূরে, তারপরে কে পেশায় কি করে, এই ধরনের তথ্য নিয়ে নেব। তাহলে এই ধরনের প্রশ্ন করলে আমি যেহেতু আগে থেকে জানি, তাহলে আমি কন্ট্রোলটা নিতে পারবো। এখন আমি প্রশ্ন করলাম আপনি কতটুকু পড়াশোনা করেছেন, উনি বলে এসেছি, আমি জানি না সে কতটুকু পাস, তাহলে সে সত্য বললো না মিথ্যা বললো, এর নেক্সট প্রশ্ন তখন আমি আর করতে পারবো না, প্রবলেম হয়ে যাবে। তো এখানে আমি জাস্ট একটা জেরার জেরার কৌশলের কিছু জ্ঞান আপনাদের দিয়ে দিলাম, যেটা বাস্তবে কাজে লাগবে। যেটা 141 ধারায় এটা আলোচনা করাও জরুরি ছিল, লিডিং প্রশ্ন, যে প্রশ্ন করলে আমার মতো করে আমি উত্তর পাবো, হ্যাঁ নাতে জবাব দেওয়া যাবে। 142, ইঙ্গিত বহ ইঙ্গিত বহ মানে লিডিং কোশ্চেন যখন অবশ্যই করা যাবে না। বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন করলে, মানে অপর পক্ষ বলছে ইওর অনার, অবজেকশন অবজেকশন ইওর অনার, তার মানে জবানবন্দি যিনি দিচ্ছেন তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনার তারিখ 24/5/2023, তাই না? এভাবে যদি প্রশ্ন করে, তে- তখন আমি যে বলবো তারিখ তো বলেই দিলেন অ্যাডভোকেট সাহেব, তাহলে আহ, তিনি তারিখ আসলে জানেন কি জানেন না বা বলতে পারতেন কিনা, শিখিয়ে দিলে কি আর লাভ আছে? তখন এটা অবজেকশন করা যাবে। অর্থাৎ যার সাক্ষী সে তাকে শিখিয়ে দিলে, অর্থাৎ লিডিং প্রশ্ন করলে এক্সামিনেশন ইন চিফ বা রি এক্সামিনেশনে লিডিং প্রশ্ন করা যাবে না। আদালতের অনুমতি ব্যতীত জবানবন্দি ও পুন জবানবন্দিতে লিডিং প্রশ্ন করা যাবে না, মানে আমার সাক্ষী আমি নিয়ে আসছি, আমি আবার শিখিয়ে দিচ্ছি লিডিং কোশ্চেনের মাধ্যমে, কৌশলে, তাহলে অপরপক্ষের আইনজীবী তো বাধা দিবেই এবং আদালতও বাধা দিবে যে না, এটা আপনি করতে পারেন না। যে সকল বিষয়ে আদালতের অনুমতি দিবেন, যেমন ভূমিকা, মামলা শুরুর কিছু কথাবার্তা, তারপরে অসংবাদিত, মানে যেখানে বিবাদ নাই, যেটা দুই পক্ষই জানে। যৌতুকের মামলা যদি আসামি স্বীকার করে যে হ্যাঁ আমার সাথে তার বাদীর বিয়ে হয়েছিল, তাহলে এটা বিষয়ে, আচ্ছা আপনার সাথে তার বিয়ে হয়েছিল তাই না, তখন উনি বলে হ্যাঁ বিয়ে হয়েছিল, এই প্রশ্ন করা যেতেই পারে। যৌতুকের মামলায় যে হাজবেন্ড ওয়াইফ তারা, এটা তো মেনে নেওয়ারই একটা বিষয়, মানে স্বীকৃত একটা বিষয়, স্বীকৃত মানে আনডিসপিউটেড, যেটা আগে বলছি। এবং পূর্বেই যেটা প্রমাণিত হয়ে গেছে, যেমন কাবিননামা দিয়ে দিয়েছে, তার মানে এরা যে হাজবেন্ড ওয়াইফ সেটা প্রমাণিত হয়ে গেছে, সেটা বিষয়ে লিডিং প্রশ্ন করা যাবে যে কোনো পক্ষ কর্তৃক। 143, ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যেতে পারে জেরাই, অর্থাৎ ক্রস এক্সামিনেশনের সময়। ক্রস এক্সামিনেশনে 80% প্রশ্নই লিডিং কোশ্চেন হয়, 20% হয় হচ্ছে ওপেন কোশ্চেন। 186, জেরাই আইনসঙ্গত প্রশ্ন ইতপূর্বে বর্ণিত প্রশ্ন ছাড়াও প্রশ্ন করা যাবে, যার দ্বারা সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়, সাক্ষীর পরিচয় ও মর্যাদা সম্পর্কে জানা যায়, তার চরিত্রের প্রতি আঘাত করে প্রদত্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বিষয়ে সন্দেহ সৃষ্টি করা যায়। মানে আসামির চরিত্র, সাক্ষীর চরিত্র বিষয়ে কথা বলা যাবে 46 ধারায়। কারণ চরিত্র বিষয়ে কথা বললে সাক্ষী ভিকটিম হোক, সাক্ষী বাদী হোক, যাই হন না কেন, বা অন্য নিউট্রাল সাক্ষী হোক, তার চরিত্র নিয়ে কথা বলা যাবে। তবে এখানে নতুন অ্যামেন্ডমেন্ট যেটা 22 সালে আসছে, 146 ধারার মধ্যে কয়েকটা লাইন ঢুকেছে, তার মধ্যে যেটা মূল বক্তব্য সেটা আমি নিয়ে আসছি এভাবে। তবে শর্ত থাকে যে, মানে প্রোভাইডেড দ্যাট এইভাবে আছে, যেটা ইংলিশে সেটাকে আমি বাংলা করেছি, ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টায়, অর্থাৎ রেপ অ্যান্ড অ্যাটেম্প টু রেপ, এই ধরনের মামলায় জেরাই ভিকটিমের নৈতিক চরিত্র, অর্থাৎ পূর্বের যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না। একটা রেপ কেসে একটা যিনি ভিকটিম, অর্থাৎ যিনি রেপ হয়েছেন ওই মহিলা বা শিশুকে এই প্রশ্ন করা যাবে না যে এই যে এই যৌন সঙ্গম, এর এর আগে কি আপনি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছেন, আপনি কি বিবাহিত না অবিবাহিত, যদি বলে অবিবাহিত তাহলে অবিবাহিত মানে সে তো শারীরিক সম্পর্ক করেনি, আর সমাজ সেটা পারমিট করে না, তাও তাকে প্রশ্ন করা হচ্ছে যে এর আগে কি আপনি
কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছেন, মানে আপনার সাথে কি কারো কি হয়েছে, শারীরিক মিলন হয়েছে, এই প্রশ্ন করা যাবে না। কারণ এই প্রশ্ন করা গেলে তার চরিত্র নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। কারণ একটা অবিবাহিত মেয়ে, সে তো এটার জন্য পারমিশন পায় না সমাজ, পরিবার বা ধর্মের মাধ্যমে। তাহলে তাকে এই প্রশ্ন করা যাবে না, তাহলে তার নৈতিক চরিত্রের উপরে আঘাত আনা হচ্ছে। কারণ তিনি তো এমনি ভিকটিম, তারপরেও তার চরিত্র নিয়ে এই ধরনের যদি প্রশ্ন করা হয়, তাহলে তার মানসিক অবস্থা এমনি ট্রমার মধ্যে আছে, আরো ট্রমার মধ্যে চলে যাবে। এই কারণে এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে, যেন তাকে আর আদালতের মধ্যে আর কি করা হয় না, হেনস্থা করা না হয়। তবে এখানেও একটু ছাড় আছে, তবে আরো শর্ত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে এমন প্রশ্ন করা প্রয়োজনীয় হলে আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করা যাবে। এখন একটা মহিলা, ট্র্যাক রেকর্ডে দেখা যাচ্ছে যে যে এই মহিলা বিবাহিত, এবং এই মহিলার একাধিক স্বামী, মানে একটা করে বিয়ে করে তারপরে টাকা পয়সা নিয়ে নেয়, আরেকটা বিয়ে করে, তার মানে তার এটা একটা বিজনেসে পরিণত হয়েছে। তার ক্যারেক্টার আসলে ভালো না। সে বিয়েটাকে বিজনেস এবং মোহরানা আদায়ের একটা কৌশল অবলম্বন করছে, মানে 4-5টা বিয়ে হয়েছে এবং এর মাধ্যমে প্রতিটা জায়গা থেকে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা সে আদায় করেছে। এবং সে হয়তোবা কাউকে যৌতুকের মামলা দেয়, কাউকে রেপ কেসের মামলা দেয়, দিয়ে এইভাবে ফাঁসায়। এটা যদি আদালত বুঝতে পারেন, তাহলে আদালত কিন্তু এই চরিত্র নিয়ে কথা বলতে দিবেন। কারণ মামলাটাই ওই ধরনের, তাই কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু দিবে না, কিছু কিছু ক্ষেত্রে। 147, যখন সাক্ষীকে উত্তর প্রদানে বাধ্য করতে হবে। সাক্ষীকে জেরায়, দেওয়ানি হোক ফৌজদারি হোক, উভয় মামলায় প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করা হলে 132 ধারার বিধান প্রযোজ্য হবে। ওই যে 132 ধারা, যেটা আমি আগেই বললাম, যে যে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য, তিনি নিজে ফেঁসে গেলেও আদালতে এসে আর মিথ্যা বলা যাবে না এবং মুখ বন্ধ করে যাবে না, তিনি দিতে বাধ্য। 149, 148টায় আমি যুক্ত করে দিয়েছিলাম। 148টায় বলা হচ্ছে সাক্ষীকে অসঙ্গত প্রশ্ন বা চরিত্রের উপর আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ। 146-এর পরে 147, 146-এর পরে 148। 148 আমার নোটে নেই, এর আগে আমি ক্লাসে বলে দিয়েছিলাম, সেটা আবার আমি বলে দিচ্ছি। 148-এ বলছে যে এই যে সাক্ষীর চরিত্রের উপরে আঘাত করে বিশ্বাসযোগ্যতা আমি দেখাচ্ছে যে প্রমাণ করার চেষ্টা করছি যে না, এই সাক্ষীকে বিশ্বাস করা যায় না, তিনি মিথ্যা বলছেন। তো এটা যখন আমি করতে যাব, তখন আদালত কিন্তু হস্তক্ষেপ করবে। অপরপক্ষ বাধা না দিলেও আদালত বলবে আপনি এই প্রশ্ন করতে পারেন না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আদালত যদি মনে করে যে এটা জরুরি না, এটা প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক কথা বলে সাক্ষীকে অপমান করছেন, বিরক্ত করছেন, তখন আদালত হস্তক্ষেপ করবেন। আদালতের এখানে ক্ষমতা দেওয়া হয়েছে 148 ধারায়। এরপর 149, যুক্তিসঙ্গত কারণ বা হেতু ব্যতীত প্রশ্ন করা যাবে না। তার মানে কোনো কারণ নাই, কোনো গ্রাউন্ডস নাই, তার মানে সেটা তো অবশ্যই অপ্রাসঙ্গিক বিষয়। প্রশ্নের অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হলে 148 ধারায় বর্ণিত প্রশ্ন করা যাবে না। এখন 148 ধারায় যেটা বলা হচ্ছে, আদালত তখন হস্তক্ষেপ করে 149 ধারায় প্রশ্ন করতে দিবে না। আপনারা 148 ধারাটা একটু মূল বই দেখে নেবেন, তারপর আমি ফ্রেশ নোটে 148 ধারার বক্তব্যটা আমি অ্যাড করে দিয়েছি। 150, যুক্তিসঙ্গত কারণ বা হেতু ব্যতীত প্রশ্ন করা হলে আদালতের কার্যপদ্ধতি। যে উকিল এমন প্রশ্ন করবেন, অর্থাৎ যে প্রশ্ন করা যায় না, সাক্ষীকে অপমান করছে, চিল্লাচ্ছে, বা সাক্ষীর চরিত্র নিয়ে কথা বলছে, সাক্ষী অপমানিত বোধ করছেন, মানে তার প্রশ্ন করার স্টাইলে পুরো আদালতের পরিবেশই নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা কোর্ট বিব্রত হচ্ছেন এবং অন্যান্য আইনজীবী যারা বসে আছেন তারাও বিব্রত হচ্ছে, সাক্ষী বিব্রত হচ্ছে, যেটা একজন আইনজীবী সুলভ আচরণ নয়। তাহলে আদালত কি করবেন, অ্যাকশন নেবেন। কিভাবে নেবেন? যে উকিল এমন প্রশ্ন করবেন, তিনি পেশাগতভাবে যে হাইকোর্টের বা অন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন, অন্য কর্তৃপক্ষ বলতে লোকাল বার অ্যাসোসিয়েশন, এবং যেটা জেলা বার সমিতি এবং বার কাউন্সিল, অর্থাৎ একজন অ্যাডভোকেট কিন্তু সরাসরি লোকাল বার অ্যাসোসিয়েশনের আন্ডারে সদস্যপদ নেয়, তাই লোকাল বার একজন অ্যাডভোকেটের উপরে কিছুটা হলেও প্রভাব রাখতে পারেন। তারপরে বাংলাদেশ বার কাউন্সিল ইচ্ছা করলে যিনি লাইসেন্স দিচ্ছেন তিনি আবার লাইসেন্স বাতিলও করে দিতে পারেন। তাহলে তার কাছে লেখা যাবে, তার মানে আমরা আমি অ্যাডভোকেট, আমার অভিভাবক প্রতিষ্ঠান লোকালি হচ্ছে লোকাল বার অ্যাসোসিয়েশন, জেলা বার অ্যাসোসিয়েশন, তার উপরেও
কে আছে? আমার অভিভাবক বাংলাদেশ বার কাউন্সিল, বড় অভিভাবক। তার উপরে অভিভাবক কে আছে? হাইকোর্ট। তাহলে হাইকোর্টের যে সিদ্ধান্ত সেটাও কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল মানতে বাধ্য। তাই হাইকোর্টেও কিন্তু সরাসরি লিখতে পারে ওই আইনজীবীর বিরুদ্ধে। তাই আদালতে কি বলবো কি বলবো না এটা বুঝে শুনে প্রশ্ন করতে হবে। এবং এই ট্রেনিংটা কে দিচ্ছে আমাদেরকে? এই সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন বলে দিচ্ছে আপনি কি বলতে পারবেন কি বলতে পারবেন না, কি বললে আপনার কি হতে পারে। তাহলে সাক্ষ্য আইনের আমরা 150 ধারা যদি ভালো না বুঝি তাহলে কিন্তু সমস্যা হবে। তো এখানে 150 ধারা, এটার সাথে আরেকটা ধারা আমি মিল পেলাম এই মুহূর্তে, মনে পড়ে গেল, সেটা আমি একটু আলোচনা করে দিই, মানে লিংক করে দিচ্ছি অন্য সাবজেক্টের সাথে। আপনারা বলবেন অন্য ধারাটা আমি কি বলবো। আমি জাস্ট একটু ক্লু দিই আপনাদেরকে। 150 ধারায় হচ্ছে কাকে দিচ্ছে? আইনজীবী, মানে অ্যাডভোকেটকে একটা ছোটখাটো পানিশমেন্ট দেওয়ার জন্য রিপোর্ট লিখছেন। তার মানে এখানে অ্যাডভোকেটের বিরুদ্ধে অ্যাকশন। 150 ধারায় অ্যাডভোকেটের বিরুদ্ধে অ্যাকশন, তাহলে এখানে 50টাকে লক্ষ্য করেন। এবং এই ধারার সাথে মিল আছে আরেকটা ধারা সিআরপিসিতে। সিআরপিসি, সিআরপিসির কত ধারায় এই টাইপের একটা ধারা আছে যে একজনের বিরুদ্ধে অ্যাকশন করা যায়? কে বলবেন? লাইনে আসেন। সাক্ষ্য আইনের 150 ধারায় অ্যাডভোকেট কোনো অসঙ্গত আচরণ করছেন তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হচ্ছে। কিন্তু সিআরপিসির একটা ধারা আছে যেই ধারার বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। সেটা কি? শোভন ভাই বলেন, লাইন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সিআরপিসি স্যার 250। 250। দেখেন এখানেও 50 আছে, এখানেও 50 আছে, দারুণ মিল আছে না একটা। আমার এই মুহূর্তে এটা জি আমি সিমিলারিটি লক্ষ্য করলাম। তো এই সিমিলারিটি থেকে আমরা দেখবো 150, 250টা মনে রাখা সহজ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, কিন্তু 150টা কিন্তু মনে রাখবো আমরা 250-এর মাধ্যমে। 250-এ বলছে যে বাদী বা ফরিয়াদি মিথ্যা তথ্য বক্তব্য। তো মিথ্যা মামলা করেছে, তাই এই বাদীর বিরুদ্ধে অ্যাকশন। হ্যাঁ, তাহলে অ্যাকশনটা কার বিরুদ্ধে? বাদীর বিরুদ্ধে। তাহলে এখানে অ্যাডভোকেটের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, এখানে বাদীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। কে নিচ্ছে? বিচারক। অ্যাকশনটা নিচ্ছে কিন্তু জি বিচারক। তাহলে একটা দারুণ আমরা মিল পেলাম। এভাবে আপনারা এই 250 ধারার মধ্যে 150 ধারা সাক্ষ্য আইনের একটু ছোট্ট করে নোট নিয়ে নেবেন। আর এখানে 150 ধারার মধ্যে সিআরপিসি, জাস্ট আপনারা এই 150-এ একটু ফাঁকা জায়গা আছে, ওখানে লিখে রাখেন সিআরপিসি 150, মিল আছে। তাহলে আপনার কিন্তু এটা মনে রাখতে খুবই সুবিধা হবে। 3 নম্বর লাইন পড়ছি যে মামলাটির যাবতীয় পরিস্থিতি সম্পর্কে আদালত উক্ত কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন প্রেরণ করতে পারবেন। প্রতিবেদন প্রেরণ করলে সেটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে, হাইকোর্ট অ্যাকশন নিতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল তাকে শোকজ করতে পারে, শোকজের জবাব সন্তোষজনক না হলে তাকে তিরস্কার করতে পারে, সাময়িক বরখাস্ত করতে পারে, আবার রিমুভ করে দিতে পারে, অর্থাৎ বাতিল করে দিতে পারে, যেটা আমরা বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার রুলস এর মধ্যে দেখব। অর্ডারের মধ্যে আছে ধারা 31, 32, 33, এগুলো আমরা পড়লে তখন বুঝতে ধারা এবং ফৌজদারি কার্যবিধির 250 ধারার মধ্যে যে মিল আছে সেটা। এরপরে 151 ধারা, অশালীন ও কুৎসামূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্নের বিষয়ে আদালত 151 ধারায় কি বলা হচ্ছে? এমন প্রশ্নের সামান্য গুরুত্ব থাকলেও আদালত তা জিজ্ঞাসা করা নিষিদ্ধ করতে পারেন। মানে এটা গুরুত্ব আছে কিন্তু এই ধরনের প্রশ্ন করলে তো আদালতের পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই কারণে প্রশ্নটি বিচার্য বিষয় সম্পর্কিত বা অস্তিত্ব নির্ধারণের জন্য আবশ্যক হলে তা নিষিদ্ধ করবেন না। এখন যদি প্রশ্নটা যদি খুবই জরুরি হয়, সামান্য সামান্য যদি প্রয়োজনীয় হয় তাহলে দিবেন না, গুরুত্ব কম হলে। কিন্তু সে প্রশ্ন ছাড়া এই মামলা প্রমাণ করাই সম্ভব না। মানে বিষয়বস্তুই যদি এরকম হয়, যেমন অ্যাডাল্টারি অর্থাৎ পরকীয়ার যদি ব্যভিচারের কোনো মামলা হয়, তাহলে তো কিছু প্রশ্ন আসবে এই টাইপের, যেটা আদালত বা আহ, উপস্থিত যারা আছে তারা বিব্রত হতে পারেন, কিছু অশালীন প্রশ্ন বা চলে আসতে পারে। সেক্ষেত্রে সেটা আদালত নিবেন, কিন্তু তারপরও আইনজীবী হিসাবে আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সংযত হতে হবে। সংযত না হলে কিন্তু হাস্যকর পরিস্থিতি তৈরি হতে পারে। 152, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন। সঙ্গত হলেও অকারণে
আক্রমণাত্মক বা আকৃতি সম্পন্ন প্রশ্ন আদালত অবশ্যই নিষিদ্ধ করে, মানে আক্রমণ করা হচ্ছে, আসামিকে অপমান করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 152 ধারায় বলছে এই ধরনের প্রশ্ন করা যাবে না। তাহলে আমরা কিন্তু সাক্ষ্য গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানছি। সাক্ষী আসলো, সাক্ষীর সাথে কি করা হবে কি করা হবে না, তাকে নাস্তা খেতে দেওয়া হবে না তার সাথে গল্প করা হবে, কি স্টাইলে গল্পটা হবে, সেই ডিটেলস কিন্তু আমরা সেখানে দেখছি যে আদালতে আসলে তার সাথে কি কি ঘটনা ঘটতে পারে, তার সাথে কি করা যাবে কি করা যাবে না, এগুলোই ডিটেলস কিন্তু এই ধারাগুলোর মধ্যে আছে। জাস্ট আপনারা এইভাবে মনে রাখেন। প্রতিটা আইন পড়ার আগে আমি যে বিন্যাসটা দিয়েছি, বিন্যাসে অধ্যায়ের নামটা লক্ষ্য করবেন, তাহলে বোঝা যাবে এই অধ্যায়ের মধ্যে কি কি আছে। এখন আমরা যদি কোনো মানুষের জীবনী পড়তে যাই, তাহলে জীবনের প্রথমে কি হবে? জন্ম, তারপরে শৈশব, কৈশোর, শিক্ষা জীবন, বৈবাহিক জীবন, এইভাবে ধীরে 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 চলবে। একটা জীবনী সম্পর্কে এসে যদি আসে, আহ প্রবন্ধ লিখতে আসে, তাও কিন্তু এইভাবে সিরিয়ালে আসবে। তো তেমনি এটা একটা টপিকের আন্ডারে কি জন্ম বা শৈশব, এই ধরনের টপিকের আন্ডারে কি কি গল্প থাকতে পারে, এটা তো আমরা স্বভাবতই বুঝতে পারবো যে কি কি থাকতে পারে। তেমনি যখন একটা অধ্যায় টপিকটা আমরা বুঝতে পারবো, তখন আমরা বুঝতে পারবো এর সেকশনের মধ্যে কি কি বক্তব্য থাকতে পারে, একটা ধারণা থাকবে। এবং কোন সেকশনে যদি প্রশ্ন করা হয়, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা কোন সেকশন, কোন অধ্যায়ের আন্ডারে, এবং এই অধ্যায়ের আন্ডারে থাকলে কোন সেকশনের মধ্যে থাকতে পারে। অর্থাৎ ধারাভিত্তিক প্রশ্ন মনে রাখার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই বক্তব্যটা কোন ধারায় থাকবে এটা জানার জন্য আমাদের কিন্তু কোন অধ্যায়ের আন্ডারে এটা বোঝাটাও জরুরি। তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো যে হ্যাঁ এই অধ্যায় এত থেকে এত, অতএব আমরা মনে রাখতে পারবো এটা। আর যেমন 118 থেকে 134 পর্যন্ত এটা একটা অধ্যায় ছিল, এবার 135 থেকে আমরা শেষ পর্যন্ত পড়ছি আরেকটা অধ্যায়। তাহলে এখানে কোনো কিছু যে সাক্ষীকে কোন প্রশ্ন করা যাবে কি যাবে না, এটা আমরা নিশ্চয়ই 135 থেকে পরের দিকেই পাবো। তো এই সিরিয়ালগুলো অন্তত অধ্যায়ের নামগুলো মনে রাখবেন। অধ্যায়ে কি টপিক, কি হেডিং দেওয়া আছে সেটা মনে রাখলেও একটা আইনকে সহজ মনে হবে, জটিল মনে হবে না। 153, সত্যবাদিতা পরীক্ষাকল্পে কৃত প্রশ্নের উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন। আবারও বলছি, সত্যবাদিতা পরীক্ষাকল্পে কৃত প্রশ্নের উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিষয়ে আদালতের সন্দেহ সৃষ্টির উদ্দেশ্যে তার চরিত্রের উপর আঘাত করে প্রশ্ন করা হলে, সাক্ষী তা অস্বীকার করলে পরবর্তীতে সে বিষয়ে আবার প্রশ্ন করা যাবে না। এখন আমি একজন সাক্ষীকে, আহ, আমাদের একটা ভাষা আছে যে তুলোধনা করা। তুলোধনা কি? কোনো লেপ তৈরি করতে গেলে, কোনো তোশক তৈরি করতে গেলে, কোনো বেডিং এর কোনো কিছু তৈরি করতে গেলে, বা কোনো বালিশ তৈরি করতে গেলে, কুশন তৈরি করতে গেলে, তো আগে তুলোটাকে কি করা হয়? ওই একটা ছোট ছড়ি দিয়ে বা স্টিক দিয়ে অনেক বাড়ি দেওয়া হয়, সেটাকে তুলোধনা বলা হয়, মানে প্রচন্ড প্রহার করা। এখন কথা দিয়ে তুলোধনা করার কথা বলা হচ্ছে 153 ধারায়। তার মানে আমি সাক্ষীকে এমন ভাবে প্রশ্ন করছি যে তার চরিত্র আঘাতপ্রাপ্ত হবে, তার মানে তাকে আমি কথার মায়ের পাশ দিয়ে অপমান করার চেষ্টা করছি। তো আমি তার একটা চরিত্র নিয়ে কথা বললাম, সে অস্বীকার করলো। যখন সে অস্বীকার করবে, পরে সেই বিষয়ে আমি তাকে আর আক্রমণ করতে পারবো না, সেটাই বলা হচ্ছে। তার মানে এখানে সাক্ষীর কিছু সুরক্ষার ব্যবস্থা আছে সাক্ষ্য আইনে, সেটাই এখানে ব্যাখ্যা করা হচ্ছে। সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয়, তবে তাকে তার জন্য অভিযুক্ত করা যাবে। এখন সে যদি অস্বীকার করে এবং সেটা যদি মিথ্যা, আমি অন্য কোনো ভাবে ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারি। প্রশ্ন করলাম যে আপনি কি বিবাহিত, সে বলল না আমি বিবাহিত না। আবার আমি প্রশ্ন করছি যে আপনি কি মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ, মানে আপনি কি কখনো শারীরিক সম্পর্ক করেছেন, তখন সে যদি অস্বীকার করে না করিনি, এখন যদি আমি কোনো ডকুমেন্ট দেখাতে পারি যে সে শারীরিকভাবে অ্যাক্টিভ, তখন কিন্তু সেটা তার বিরুদ্ধে চলে যাবে, এবং সেক্ষেত্রে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত করা যাবে। ব্যতিক্রম, পূর্বে সাক্ষী দণ্ডিত হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে সাক্ষী তা অস্বীকার করলে পূর্বের দণ্ড প্রমাণ করা যাবে। এখন সে বলছে যে এই ধরনের একটা মামলা ছিল, যদি চুরির মামলা হয়, আপনি কি এই আগে কোনো চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন? সে বলল না। অন্য একটা মামলায় যে দণ্ডপ্রাপ্ত হয়েছিল সেটার একটা রায়ের কপি আদালতে দিয়ে দিলাম, প্রমাণ হয়ে গেল। তার মানে অস্বীকার করলেও আমি ডকুমেন্ট দিতে পারবো, কিন্তু মুখে তাকে আর রিপিট করতে পারবো না একই প্রশ্ন, সেটাই বলা হচ্ছে এখানে।
সাক্ষীর নিরপেক্ষতার উপর আঘাত করে প্রশ্ন করা হলে, সাক্ষী তা অস্বীকার করলে সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করে সাক্ষ্য দেওয়া যাবে না। একই বিষয় আরো পরিষ্কার করা হয়েছে। 154, নিজের সাক্ষীকে জেরা করা, যেটা বৈরী সাক্ষী বা অ্যাডভার্স হস্টাইল উইটনেস। হস্টাইল উইটনেস মানে আমার সাক্ষী সে আমার বিরুদ্ধে বলছে, তার মানে জবানবন্দি দিতে এসে সে এমন ভাবে কথা বলছে যে মনে হয় যে আসামিদের দ্বারা কি হয়েছে, প্রভাবিত হয়ে গেছে, আন্ডু ইনফ্লুয়েন্স তার উপরে হয়েছে। সে টাকা পয়সার বিনিময়ে হোক বা ভয় ভীতি দেখানো হোক বা কোনো কারণে তাকে ব্ল্যাকমেল করা হোক, সে প্রভাবের ওপরে পড়ে সে কি করছে, জবানবন্দি যা বলার কথা সে বলছে না, সে আসামি পক্ষে কথা বলছে। তখন কি করবেন প্রসিকিউশন বা এপিপি বা পিপি সাহেব, তিনি সত্য প্রকাশ করে দিলে তা যদি আহ্বানকারী পক্ষের বিরুদ্ধে যায় তবে এক্ষেত্রে সাক্ষী বৈরী হবে না। আর যদি এগুলো ছাড়াই সে যদি করে আসামি দ্বারা প্রভাবিত হয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তাকে হস্টাইল উইটনেস হিসেবে ঘোষণা করে, অর্থাৎ পিডব্লিউ কে বাদীপক্ষের আইনজীবী জেরা করতে পারবেন। মানে নিজের সাক্ষী আমার আর আপন নাই, পর হয়ে গেছে, এবার পরকে আমি কি করব, জেরা করব। মানে সে আমার বিরুদ্ধ পক্ষের সাক্ষী হয়ে গেছে, যদিও পক্ষের সাক্ষী হিসেবে এসেছে, পক্ষের সাক্ষী হিসেবে হাজিরা দিয়েছে, বিরোধী পক্ষের মতো কথা বলছে, তাই আমি বিরোধী পক্ষের মতো তাকে জেরা করব। এবং নিজের সাক্ষীকে জেরা করতে হলে অবশ্যই তাকে হস্টাইল হিসেবে ঘোষণা করার প্রার্থনা করতে হবে। সেটা মৌখিক প্রার্থনা করলে হয়, স্যার আমি হস্টাইল হিসেবে জেরা করতে চাচ্ছি। আদালত বলে ঠিক আছে, প্রসিড করেন, অনুমতি দেওয়া হলো, তখন আমি তাকে জেরা করতে পারবো। আজকে একটা মামলায় আমি একজনকে হস্টাইল উইটনেস হিসাবে ঘোষণা করে জেরা করেছি। প্রথমে এসে আমাকে বাদী বলছে যে এর মধ্যে যে সাক্ষীগুলো আসছে একজন তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তো কেন? তো ভয় দেখাইছে। সে কি বলবে? তো কিছুই বলবে না, কোনো ঘটনা ঘটেনি, আমি কিছু দেখিনি, এই কথা বলবে। তো আচ্ছা, তখন আমি বললাম তার বাসা কোথায়? তো ঘটনাস্থলের পাশেই। তো সে পেশায় কি করে? এ করে, ঘটনার দিন সে ছিল? তো হ্যাঁ ছিল। এই তথ্য আমি নিয়ে নিলাম, জেরা কি কি প্রশ্ন করব। তিনি বললো আমি ঘটনা দেখিনি, শুনিও নি। তখন আমি বললাম আপনার বাসা কোথায়? তে ঘটনাস্থলের পাশেই, বাদীর বাড়ির পাশেই বাসা। তো এই যে ভিকটিমকে মারা হয়েছে, বাদীকে মারা হয়েছে, বাদীর অন্য আত্মীয় স্বজনকে মারা হয়েছে, তারা চিকিৎসা নিয়েছে, এগুলো আপনি কিছু শোনেননি, জানেননি? তে না। তো এই যে তারা যে চিকিৎসা নিয়েছে ওই তারিখের, তার তো মেডিকেল সার্টিফিকেট আছে। তো আমি কিছুই জানি না। তখন আদালত দিল ধমক তাকে। তখন বলছে এবার তাহলে আপনি হস্টেল হিসেবে ভালোভাবে জেরা করেন। তারপর আরো কিছু প্রশ্ন করলাম, করে জেরা করলাম। তো এরপরে 157, মাঝখানে ধারাগুলো গুরুত্বপূর্ণ না, বাদ দিয়ে দিয়েছি। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, এর পদ্ধতি কেমন? বিরোধী পক্ষ আদালতের অনুমতি নিয়ে আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিম্ন বর্ণিত পদ্ধতিতে অভিযোগ করতে পারবেন। সাক্ষী বিশ্বাসের অযোগ্য এই বিষয়ে যারা জানে তাদের সাক্ষী দিয়ে, মানে এই সাক্ষীকে বিশ্বাস করা যায় না, এই যে মিথ্যা সাক্ষী দিচ্ছে, এটা প্রমাণ করার জন্য আরো দু একজন সাক্ষীকে নিয়ে আসা। মানে তার ক্যারেক্টার কেমন, সে যে মিথ্যা সাক্ষী দিয়ে বেড়ায়, সে মামলার সাক্ষী দেওয়ায় কিছু কিছু মানুষের কিন্তু পেশা থাকে, যে তাকে ভাড়া করে সাক্ষী করতে নিয়ে আসে, এরকম অনেক লোক আছে। আমাদের এলাকায় বাগমারা বলে একটা থানা আছে, রাজশাহীর বাগমারা থানার মানুষ কিন্তু প্রচুর মামলাবাজ মানুষ। অনেকে আছে যা পেশাই তার হচ্ছে অন্যের মামলায় সাক্ষী দেওয়া। ও সরি, যে 157 ধারাটা, 157 ধারাটা কেটে আপনারা 155 ধারা করেন, কারণ এটা সংশোধন করে দিয়েছি আমি এর আগে, আমি ইয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, ধন্যবাদ। যে 157 ধারাটা আমি পড়াইনি, এই 157 ধারাটা কিন্তু 155 ধারা, আপনারা নোটে কেটে এখানে 155 করে নেন। আমি জাস্ট পড়ছি, সাইডে লক্ষ্যই করিনি। তো বিরোধী পক্ষ আদালতের অনুমতি নিয়ে আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিম্ন বর্ণিত পদ্ধতিতে অভিযোগ করতে পারবেন। তাহলে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তাকে বিশ্বাস করা যায় না। আর অন্য সাক্ষীকে নিয়ে এসে যে এর যে কাজই এটা বা সে মিথ্যা বলছে কেন বলছে সেটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। ঘুষ, অন্যায় প্রলোভন, এগুলো যদি প্রমাণ করা যায়। পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা করা, অর্থাৎ 161 ধারায়
বা অন্য মামলায় 161 ধারায় পুলিশের কাছে এক বক্তব্য দিয়েছে, এখন এসে আরেক বক্তব্য দিচ্ছে, তখন তাকে হস্টাইল করা যাবে। আমি কিন্তু আজকে 161 ধারা তার বক্তব্য ছিল, সে সেখানে সবকিছুই বলেছে। সেটার বিষয়েও কিছুটা নিলাম যে দেখেন এখানে আপনি বলেছেন যে আমি ঘটনাস্থলে ছিলাম, আমি দেখেছি এরা এরা মার খেয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর আসামি একজন আহ, লোহার রড এবং একজন হাতুড়ি দিয়ে মানে ভিকটিম রানাকে এবং ভিকটিম কাজলিকে মেরেছে, এভাবে বর্ণনা আছে। তো সেটা কিন্তু 161 ধারা আপনি বলেছেন, তাহলে এখানে কেন আপনি মিথ্যা কথা বলছেন? তখন মুখ বন্ধ করে আছে। এবার নারী ধর্ষণের প্রচেষ্টার মামলায় ভিকটিম যিনি সাক্ষী, যে দুশ্চরিত্রা তার সাক্ষ্য দেওয়া যাবে। তার মানে যিনি রেপ হয়েছেন বা অ্যাটেম্প টু রেপের শিকার হয়েছেন, তো তার যে ক্যারেক্টার ভালো না, সে হয়তো বা দেহ ব্যবসার সাথে জড়িত আছে, বা এমন তার যে তার অনেকগুলো স্বামী হয়ে গেছে। তো এই ধরনের কোনো মহিলা যখন রেপের মামলায় তিনি ভিকটিম বা তিনি নিজে বাদী হিসেবে মামলা করছেন, তখন কিন্তু সেটা বলা যাবে। এবং এই ধরনের মামলায় ভিকটিমের পক্ষে যদি তার কোনো বান্ধবী, তারও যদি ক্যারেক্টার এরকম হয়, সে সাক্ষী দিতে আসে, তখন তাকেও কিন্তু হস্টাইল হিসাবে কি করা যাবে, ঘোষণা করে, যদি সে আসামি পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে যায়, মানে টাকা পেলো আর বান্ধবীর কথা শুনছে না, অন্য পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ক্যারেক্টারটা যদি লুজ হয়, তাহলে তাকে প্রশ্ন করা যাবে, হস্টাইল হিসাবে তাকে জেরা করাও যাবে। 159 স্মৃতি পুনর্জীবিত করা, আইও এবং যারা এক্সপার্ট আছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই 159 ধারায় দেখে দেখে বলার সুযোগ আছে। যিনি তদন্ত করেছেন মামলার, তদন্ত করার সময় যে সিডি বা কেস ডায়েরি তার কাছে আছে, সেটা পুরোটা দেখে দেখেই তিনি জবাব দিতে পারবেন জেরায়। সাক্ষী নিজের লেখা দেখে, অর্থাৎ পুলিশ অন্যের লেখা দেখেও যা সে আগে পড়েছে ও সত্য বলে জানে, আদালতের অনুমতি নিয়ে দলিলের অনুলিপিও দেখতে পারে। তবে শর্ত হচ্ছে আদালতের অনুমতি প্রদানের পূর্বে নিশ্চিত হবেন যে মূল দলিলটি পেশ করার জন্য পেশ মূল দলিলটি পেশ করার যথেষ্ট কারণ আছে। একজন বিশারদ তার পেশা সম্পর্কিত পুস্তক দেখে স্মৃতি জাগ্রত করতে পারবেন, অর্থাৎ যিনি এক্সপার্ট, তিনি হ্যান্ড রাইটিং এক্সপার্ট, তারপরে তিনি ফরেনসিক এক্সপার্ট, বা তিনি কোনো কেমিক্যাল এক্সপার্ট। এটা যে একটি হিরোইন পাউডার, সেটা তিনি রিপোর্ট দিয়েছেন। এখন মামলায় আসামিপক্ষ দাবি করছে এই যে আলামত, সেটা হিরোইনই না, গ্লুকোজ পাউডার বা অন্য কিছু। তখন এক্সপার্টকে ডেকে এক্সপার্টের রিপোর্টে উনি কেন হিরোইন লিখলেন গ্লুকোজ পাউডারকে, সেটার জন্য জেরা করা যাবে। আর ওই জেরার সময় তিনি যে রিপোর্টটা দেখেছেন, ওই রিপোর্টে দেখে দেখে বলতে পারেন, এবং তিনি বলতে পারেন যে নিচে যে স্বাক্ষর সেটা আমার না, এটা জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে, অতএব এটা আমার কাছে আসেইনি, কিন্তু আমার স্বাক্ষর দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে, এরকম হতে পারে। 161 স্মৃতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার। এটার আগে 160 ধারা একটু পড়ি, 160 ধারাও আমি অ্যাড করার কথা বলেছি, আপনারা 160 ধারাও অ্যাড করে নেবেন। প্রেস নোটে 160 ধারা দেওয়া হবে। 160-এ বলা হচ্ছে লিপিবদ্ধ ঘটনা বা বিষয় সম্পর্কে দেখে সাক্ষ্য দেওয়া যাবে। এটা যারা আইও বা এক্সপার্ট আছে এবং যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ের যে খাতাপত্র আছে হিসাব নিকাশের ক্ষেত্রে, তারাও দিতে পারবেন। 160-এ বলা হচ্ছে। এবার 161 স্মৃতি পুনর্জীবিত করার লক্ষ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার। এখন দেখে দেখে আইও বলছে এখন আমি আসামি, আমি জেরা, আসামি পক্ষের আইনজীবী, আমি জেরা করব, আমি কি সেই সিডিটা দেখতে পাবো? এখন আইন বলছে 161 ধারা হ্যাঁ আপনি দেখতে পারবেন, কিন্তু সেটার কপি পাবেন না। তার মানে 159 এবং 60 ধারায় বর্ণিত লিখন বিরুদ্ধ পক্ষ দেখতে পারবেন, সে সম্পর্কে সাক্ষীকে জেরাও করা যাবে। সাক্ষী পুলিশ ডায়েরি দেখে জবানবন্দি দিলে আসামির উকিল তা দেখতে পারবেন, সে সম্পর্কে জেরাও করতে পারবেন। সাধারণত সিডিতে যা কিছু আছে সেগুলো কপি সরবরাহ করা হয় না। 165 বিচারক কর্তৃক জিজ্ঞাসা করার বা কিছু পেশ করতে আদেশদারের ক্ষমতা, যেটাকে জুডিশিয়াল ইনকিউরি বলা হয়। অর্থাৎ এবার জজ বা ম্যাজিস্ট্রেট বিচারক নিজেই আসামিকে প্রশ্ন করবেন, যেটা আমরা কোথায় পেয়েছি,
আমরা সাক্ষ্য আইনে যেটা 165 ধারার মধ্যে পাচ্ছি সেটা সিআরপিসির কত ধারায় আছে কে বলবেন? লাইনে আসেন। সাক্ষ্য আইনের 165 এভিডেন্স অ্যাক্ট আর সিআরপিসির ঠিক একই জিনিস আছে কত ধারায়? কুদ্দুস মিয়া আসেন, লাইনে আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন সুস্থ আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি স্যার। আলহামদুলিল্লাহ। তো বলেন যে 165 ধারায় যে জুডিশিয়াল ইনকুইরি অর্থাৎ বিচারক জিজ্ঞাসা করবে আসামিকে, এটা সিআরপিসির কোথায় আছে, কত ধারায় আছে? 164 স্যার। 164 ধারায় তো আসামি দোষ স্বীকার করে। এখানে আসামিকে জিজ্ঞাসা করা হয় না, সে নিজে থেকেই বলে যে আমি অপরাধ করেছি, কোনো প্রশ্ন করা হয় না, নিজে থেকেই সবকিছু বলে। কিন্তু এখানে বিচারক প্রশ্ন করে কোনো কিছু বের করে নিতে পারে। এটা বিচারক কর্তৃক জিজ্ঞাসা করা বা কিছু পেশ করতে আদেশ দেওয়ার ক্ষমতা। আদালত প্রাসঙ্গিক বিষয়ে বিশেষভাবে অবগত হবার উদ্দেশ্যে যে কোনো সাক্ষীকে যে কোনো সময় যে কোনো আকারে নিজ ইচ্ছা অনুযায়ী প্রশ্ন করতে ও যে কোনো দলিল পেশ করার আদেশ দিতে পারেন। 165 ধারায় সাক্ষীকে প্রশ্ন করার কথা বলা হচ্ছে এবং সিআরপিসিতে আহ আসামিকে পরীক্ষা করার কথা বলা হয়েছে। তো আসামিকে কত ধারায় পরীক্ষা করা হয় আমার কুদ্দুস সাহেব বলতে জানা নেই পারবেন? স্যার। আসামি জি না স্যার। পরীক্ষা, অসুস্থ ছিলেন তো ক্লাসগুলো মিস হয়ে গেছে, এটা হচ্ছে আসামি পরীক্ষা। 362 362 আচ্ছা, 362 যেটাকে 42 সরি 342 হ্যাঁ 342 বলা হয়, 362 না। আপনার স্লিপ অফ টান আমি বুঝতে পারছি। 342 ধারায় আসামিকে পরীক্ষা করা হয়। আর আসামি যদি কোনো কিছু দিতে চায় সেটাকে বলে সাপাই সাক্ষী। সাপাই সাক্ষী কত ধারায়? 340 340। আশা করি এই জিনিসগুলো আলোচনা অনেক হয়েছে, ভুল হবে না। হ্যাঁ, 340 আর এটা হচ্ছে 342। তারপরে স্যার কি 342 না স্যার? না, আমার নোটে আমি কারেকশন করে দিয়েছি। নোটে 342-এর ডানের সাপাই সাক্ষী ছিল, সেটা কেটে আসামি পরীক্ষা লিখতে হবে। 342 আসামি পরীক্ষা এবং 340 সাপাই সাক্ষী। কারেকশন করে নেন যারা যারা নেননি এখনো। এখন লিখে রাখেন, হুম, আপনার কাছে তো এখন সাক্ষ্য আইনের নোট আছে সিআরপিসি তে, এই সেকশন 2টা পরিবর্তন করে নেবেন, ঠিক করে নেবেন জি। টপিকটা। 165 ধারায় আরো কি বক্তব্য দেওয়া আছে? আচ্ছা, কুদ্দুস সাহেব আপনি নিজেকে মিউট করে নেন, নয়েজ আসছে একটু। আদালতের প্রশ্নের জবাবে সাক্ষী যা বলবে সে বিষয়ে আদালতের অনুমতি ব্যতীত জেরা করা যাবে না। আদালত প্রশ্ন করছে, সাক্ষী উত্তর দিচ্ছে, আমি জেরা করতে চাচ্ছি, অবশ্যই আদালতকে বলবো ইওর অনার আমি এই বিষয়ে কিছু জেরা করতে চাই। আদালত যদি বলে যে হ্যাঁ করেন, করা যাবে। আর আদালত বলে যে না এটা করা যাবে না, তাহলে করা যাবে না। তবে শর্ত হচ্ছে আদালতের প্রশ্ন প্রাসঙ্গিক বিষয়ে প্রমাণিত তথ্যের ভিত্তিতে হতে হবে। মানে আদালত যেন তেন প্রশ্ন আবার করতে পারবেন না, আদালতও অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবেন না, সেটা সাক্ষ্য আইন নিষেধ করে দিচ্ছে। সাক্ষী 121 থেকে 131 ধারা মতে কোনো প্রশ্নের জবাব দিতে বা দলিল পেশ করতে অস্বীকার করলে সেক্ষেত্রে আদালত তাকে বাধ্য করতে পারবেন না। তাহলে সাক্ষী 121 থেকে 131 ধারা মতে কোনো প্রশ্নের জবাব দিতে বা দলিল পেশ করতে অস্বীকার করলে সেক্ষেত্রে আদালত তাকে বাধ্য করতে পারবেন না। তার মানে না দিলে আদালত সেক্ষেত্রে ধরে নেবেন যে কেন দিচ্ছেন না, সেটা নিয়ে তিনি মন্তব্য লিপিবদ্ধ করতে পারবেন। কিন্তু 148 এবং 149 ধারা অনুযায়ী যে প্রশ্ন অসঙ্গত আদালতও তা জিজ্ঞাসা করতে পারবেন না। আইনজীবী প্রশ্ন যেটা করতে পারে না আদালতও সেটা করতে পারবেন না। 65 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আছে, তার মানে যেখানে ডিরেক্ট প্রাথমিক সাক্ষ্য দেওয়াটা জরুরি নয়, মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে 65 ধারায় যেটা বলা আছে, সেই ক্ষেত্র ব্যতীত প্রাথমিক সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আদালত মওকুফ করতে পারবেন না। তার মানে যেখানে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার কথা বলা আছে সেখানে মাধ্যমিক সাক্ষ্য দিলে চলবে। আর যেখানে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান নাই 65 ধারায় বলছে এখানে প্রাথমিক সাক্ষ্যই দিতে হবে, আদালত বলবে ঠিক আছে প্রাথমিক সাক্ষ্য না দিলে আপনি মাধ্যমিক সাক্ষ্য দেন, এটা আদালত বলতে পারবেন না। কি কারণে? 65 ধারায় নিষেধ করাই আছে এবং ফিক্সড করে দেওয়া আছে যে এই এই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য চলবে, সেকেন্ডারি এভিডেন্স এই এই ক্ষেত্রে চলবে।
এবং ওই অন্যান্য ক্ষেত্রে কি কি দিতে হবে, প্রাইমারি এভিডেন্সই দিতে হবে। এনআই অ্যাক্টের মামলা, আহ সাক্ষী বলছে বা বাদী বলছে যে আমার চেকটা হারাই গেছে, ফটোকপি আছে স্যার ইওর অনার, যেটা মামলায় অ্যাটাচ করা আছে জুডিশিয়াল নথিতে, আমার কাছে আর অরিজিনাল যে চেক সেটা নাই, হারাই গেছে। মামলা কিন্তু খারিজ হয়ে যাবে বা মামলা প্রমাণ হবে না, কারণ মূল চেক যদি না থাকে তার মানে অরিজিনাল ডকুমেন্ট নাই, মাধ্যমিক সাক্ষী দিয়ে আর সেটা কাজ হবে না, ফটোকপি দিয়ে কাজ হবে না। এবং সেটার বিষয়ে মৌখিক সাক্ষ্য, যেটা মাধ্যমিক সাক্ষ্য, সেটাও কাজ হবে না, অর্থাৎ অরিজিনাল দলিলটাই দিতে হবে। আদালত বলবে যে ঠিক আছে আপনার চেক হারিয়ে গেছে, তো আপনি জিডি করেছেন, জিডির কপি দেন আর একটা ফটোকপি দেন, তাহলেই হবে। এটা আদালত মওকুফ করতে পারবে না, স্ট্রিক্টলি নিষেধ করছে। যেখানে প্রাইমারি এভিডেন্স কম্পালসারি, সেখানে আদালত প্রাইমারি এভিডেন্সের পরিবর্তে মাধ্যমিক এভিডেন্স নিতে পারবেন না। এরপরে সর্বশেষ অধ্যায়, এই অধ্যায়ে মাত্র একটি সেকশন আছে, 167, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের ফলাফল। একজন সাক্ষ্য দিতে চাইলো, আর সেটা অপরপক্ষ বলতে স্যার এই ধরনের তো সাক্ষ্য দেওয়া যায় না, আদালত অন্যায়ভাবে সেটা গ্রহণ করে নিল। মানে যেটা নেওয়া যাবে না সেটা আদালত নিয়ে নিয়েছে, তার মানে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ হয়েছে। আবার আমি একটা সাক্ষী দিতে চাইলাম, আদালত বলল না এটা নিব না, তার মানে তিনি সাক্ষী নিচ্ছেন না, মানে অগ্রাহ্য করছেন, রিজেক্ট করছেন সাক্ষী, তার মানে এটা অন্যায় করলেন। তার মানে একটা নিয়ে অন্যায় করলেন যেটা নেওয়া যায় না, এবং একটা নিলেন না যেটা নেওয়া উচিত ছিল। এই ধরনের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, কোনো বিচারক করে থাকেন, সেক্ষেত্রে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে নতুন করে বিচার করা যাবে না। যদি না শুধুমাত্র অন্যায়ের সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করার অজুহাতে কোনো মামলা নতুন ভাবে করা বা সিদ্ধান্তের পরিবর্তন দাবি করা যাবে না। যদি না অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্যের ফলে মামলার ন্যায্যতা ব্যাহত হয়, চূড়ান্ত সিদ্ধান্ত বিঘ্নিত হয়। তার মানে মামলার যদি ক্ষতি না হয় এতে, এই একটা সাক্ষী দিলেই কি না দিলেই কি, সেই ক্ষেত্রে কিন্তু আদালত এটাকে পরিবর্তন করবেন না, বা এটা ন্যায় বিচার ব্যাহত হবে না, বা এটা আপিল আদালতে গিয়ে বা রিভিশন আদালতে গিয়েও খুব একটা লাভ হবে না, পরিবর্তন হবে না। এমনটি না হলে আপিল আদালত কর্তৃক নিম্ন আদালতের রায় বলবৎ রাখা উচিত হবে। তার 2DLR 380-র মধ্যে আছে একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স, আমি দিয়ে দিয়েছি, আপনাদের কাজে লাগতে পারে। তাছাড়া এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু রেফারেন্স খুব একটা জরুরি না, তবে যেগুলো খুবই পপুলার রেফারেন্স বলা যায় না, সেখান থেকেও দু একটা এমসিকিউ প্রশ্ন চলে আসতে পারে। এখন যদি রেফারেন্স থেকে 5টা এমসিকিউ প্রশ্ন আসে, যেহেতু ইতিপূর্বে রেফারেন্স থেকে বা কেস রেফারেন্স থেকে বা ল্যান্ডমার্ক যে ডিসিশন বা প্রেসিডেন্টস বা নজির থেকে কোনো প্রশ্ন আসেনি, আপনাদের থেকে যদি প্রশ্ন আসতে শুরু করে যে হ্যাঁ রেফারেন্স থেকে, যেগুলো খুবই পপুলার রেফারেন্স, সেখান থেকে দু একটা প্রশ্ন আসতে শুরু করলো। এখন রেফারেন্স থেকে প্রশ্ন আসে না বললেও ভুল হবে, যেমন মাজদার হোসেন মামলা সম্পর্কে কত সালে মাজদার হোসেন মামলার রায় প্রকাশ হয়, এটা একটা রেফারেন্স। এখান থেকে কিন্তু ইতিপূর্বে একটা প্রশ্ন এসেছে, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। আবার জুডিশিয়ারি আলাদা হয়েছে কত সালে, ওই মাজদার হোসেন মামলার মাধ্যমে জুডিশিয়ারি আলাদা হয়েছে 2007 সালে, এটাও কিন্তু রেফারেন্স থেকে প্রশ্ন। তাহলে আমরা একটা দুইটা প্রশ্ন দেখেছি। এখন এই ধরনের প্রশ্ন রেফারেন্স থেকে কত নম্বর রেফারেন্সে আছে, কত নম্বর ডিএলআর এ আছে, বা কত নম্বর আহ, কোথায় আছে, এটা বলতে প্রশ্ন আসবে না, কিন্তু জাস্ট সেখানকার তথ্যটা আসতে পারে, যেটা ধারার মধ্যে স্পষ্ট জানা যায় না, রেফারেন্স দিয়ে যেটা কাভার হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্স, দু একটা আসতে পারে, কিন্তু সেটার সংখ্যা খুব একটা বেশি হবে না, নগণ্য, দুই তিনটা আসতে পারে বা বড়জোর একটা আসতে পারে। একটা দুইটা আসলেও সেটা উত্তর না করলে আপনাদের চলবে, সমস্যা হবে না, আর যদি পারেন করবেন। তো এই ছিল আলোচনার বিষয়ে, যদি প্রশ্ন থাকে করবেন। এই সাথে সাক্ষ্য আইন শেষ হয়ে গেল আমাদের। সাক্ষ্য আইনের উপরে আগামী শুক্রবারে পরীক্ষা হবে, এবং কোনো গ্রুপেই সাক্ষ্য আইনের উপরে আর কোনো স্পেশাল কোনো ক্লাস হবে না। তার মানে বুধ বৃহস্পতিবার কোনো ক্লাস হবে না, কোনো গ্রুপে কোনো ক্লাস হবে না, তবে সাপোর্ট পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। কেন 2টা দিন ক্লাস করব না, কারণ এই 2টা দিন আমি এক্সট্রা নোটটাকে আরো চমৎকার করে প্রিন্ট করে রেডি করব, রেডি করে আমার খরচ কত আসছে এক্সট্রা নোটে, এবং কে কে এক্সট্রা নোট নিবেন, কে কে এক্সট্রা নোটের সাথে আবার ফ্রেশ নোট নিবেন। কেউ কেউ আবার অলরেডি বলেছে স্যার আমার একাধিক এক্সট্রা নোট লাগবে, হয়তো বা কোনো ফ্রেন্ডদেরকে দিবেন, তো হয়তো বা সেটা আমি দিব, সমস্যা হবে না। তো একটা কপি নিলে কত খরচ পড়বে, একাধিক কপি নিলে কত খরচ পড়বে, এই ডিটেল গুলো আমাকে হিসাব করে আমি রবিবার সকালের মধ্যে আপনাদের জানিয়ে দিব। আর হয়তো বা কুরিয়ার করতে শুরু করব সোমবার থেকে, কারণ রবিবারে প্রিন্ট হবে আমি আশা করছি, কারণ যতটুকু আমার প্রস্তুতি হয়ে গেছে, আমি 2 দিন সময় পেলেই হয়ে যায়। আর ক্লাস যেদিন থাকে সেই দিন আর ক্লাসের পরে এনার্জি থাকে না কাজ করার, কারণ পরের দিন কোর্ট থাকে।
তো মিল্লাত খান লাইনে আসেন, প্রশ্ন করবেন হয়তোবা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার। 137 ধারার বিষয়টা আমি যদি একটু বোঝাতেন তাহলে ভালো হতো আর কি। এক্সামিনেশন ইন একশো, সেফ 137 স্যার। হ্যাঁ, 137-এ 137 তিনটা বাদী। জি জি তিনটা স্যার, জিনিসের তিনটা সংজ্ঞা দেওয়া হয়েছে, তিনটা জিনিসের সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। এক নম্বর হচ্ছে জবানবন্দি, যেটাকে এক্সামিনেশন ইন চিফ বলা হয়। দুই নম্বর হচ্ছে জেরা, যেটাকে ক্রস এক্সামিনেশন বলা হয়। তিন নম্বরে হচ্ছে পুন জবানবন্দি, যেটাকে রি এক্সামিনেশন বলা হয়। তার মানে বাংলা টার্ম, ইংলিশ টার্ম, এই তিনটা তো স্পষ্ট হলো। এবার মনে করেন যে মামলা করেছে এ, আর সাক্ষী হিসাবে দিয়েছে বি, সি। তাহলে এ মামলা করেছে বাদী হয়ে, বি, সি সাক্ষী। ক্রিমিনাল মামলার কথা বলছি, তারপর সিভিল মামলার উদাহরণ দিব। তাহলে বাদী এ, বি, সি সাক্ষী, বাদী নিজেও কিন্তু সাক্ষী। তাহলে এখানে তিনটা সাক্ষী হলো। এ হচ্ছে PW1, বি হচ্ছে PW2, সি হচ্ছে PW3। PW মানে প্রসিকিউশন উইটনেস, প্রসিকিউশন উইটনেস, প্রসিকিউশন উইটনেস, মানে তিনটা প্রসিকিউশন উইটনেস আছে, 1 2 3। তো এই যে প্রসিকিউশন উইটনেস, ইনাদের পক্ষে আইনজীবী কে আছে? পিপি মানে পাবলিক প্রসিকিউটর, অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে হলে এপিপি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। এপিপি ম্যাজিস্ট্রেট কোর্টে, পিপি হচ্ছে জজ কোর্টে, সরি জজ কোর্ট বলছি, দায়রা আদালতে, সেশন কোর্টে, কারণ এটা ক্রিমিনাল মামলার কথা বলছি। এখন এই এ, বি, সি যখন উঠবেন, উঠে প্রথমে সাক্ষ্য দেওয়া শুরু করবেন, তখন পিপি অথবা যদি পার্সোনাল লয়ার থাকে, সিআর মামলা হলে তো পার্সোনাল লয়ার থাকবে, অর্থাৎ বাদী পক্ষের ফাইলিং লয়ার থাকবেন। তো ইনার পক্ষে এনাদের যদি ফাইলিং লয়ার থাকে, যার নাম দিচ্ছি আমি অ্যাডভোকেট কে, সরি অ্যাডভোকেট, এবার আমি দিই পি। তো অ্যাডভোকেট পি কি করছেন? এ দাঁড়ালেন মানে PW1, তখন তাকে হেল্প করছে, মানে মামলায় যেটা বলা আছে সেটা বলেন, অ্যাজ ইট ইজ, এজাহারে যেটা বলা আছে বা অভিযোগ পত্রে যেটা বলা আছে সেটা উনি বলছেন। বলার পরে যে বক্তব্যটা দিচ্ছেন, তার মানে দাঁড়িয়ে আছেন কে? পার্সোনাল অ্যাডভোকেট অথবা পিপি বা এপিপি দাঁড়িয়ে আছেন, এবং তার সম্মুখে কে বক্তব্য দিচ্ছে? PW1, PW2, PW3। তো প্রথমে যে বক্তব্যটা দিচ্ছে সেটাকে বলা হয় জবানবন্দি, অর্থাৎ আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। তাহলে আহ্বান কে করছে? এই যে পিপি, এপিপি এবং অ্যাডভোকেট পি বলছে আসেন, এবার আপনি কি দেন? জবানবন্দি দেন। জবানবন্দি দেওয়া কমপ্লিট হলো। এবার অপর পক্ষ, আসামি পক্ষের আইনজীবী এসে একে কি করবে? জেরা করবে। তাই বলা হচ্ছে জেরা মানে বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। এখন বিরুদ্ধ পক্ষ যে জেরা জেরা করছে, তখন সে উত্তর দিচ্ছে, এটাই কিন্তু বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ বলতে এখানে কি জেরাকে বোঝানো হচ্ছে, তার মানে ক্রস এক্সামিনেশন করছে। আর পুন জবানবন্দি মানে জেরার পর আবার আহ্বানকারী পক্ষ, তার মানে ইনারা এসে যদি আবার কিছু প্রশ্ন করে, সেটাই হচ্ছে পুনরায় সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা করা, সেটাই রি এক্সামিনেশন। এবার বলেন যে এটা নিয়ে যে প্রবলেম ফিল করছিলেন সেটা সমাধান হলো কি হলো না? জি জি স্যার, হয়েছে। স্যার আমি বুঝতে ও, চেয়েছিলাম যে আপনার এক্সামিনেশন ইন সেফ এটা কি আপনার এই ভিকটিম পক্ষ করতে পারবে না আহ, বিবাদী পক্ষ করতে পারবে, এটাই জানতে চাচ্ছিলাম আর কি। এটা ভিকটিম এটা পক্ষ, ক্লিয়ার হয়ে মানে গেছে। যার মামলা সে, যার জি মামলা স্যার। সে এসে প্রথমে বক্তব্য দিবে, এবং অপর পক্ষে সে যখন জেরা করবে তখন মাঝেরটা ক্রস এক্সামিনেশন। তারপরে আবার আহ্বানকারী পক্ষ, অর্থাৎ নিজের আইনজীবী যখন আমাকে হেল্প করছে তখন জবানবন্দি, নিজের আইনজীবী যখন আমাকে হেল্প করছে তখন সেটা রি এক্সামিনেশন হতে পারে। আর অপর পক্ষের আইনজীবী যখন আমাকে তুলোধনা করছে, মানে প্রশ্নবিদ্ধ করছে, তখন সেটা ক্রস এক্সামিনেশন অথবা ফার্দার ক্রস এক্সামিনেশন। বুঝতে পারলেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে। তার মানে নিজের অ্যাডভোকেটের সামনে যখন আমি কোনো কিছু বলছি, আমাকে আমাকে যখন উনি হেল্প করছেন, তখন সেটা এক্সামিনেশন ইন চিফ অথবা রি এক্সামিনেশন পরবর্তীতে। আর অপর পক্ষের আইনজীবী যখন আমাকে প্রশ্ন করে আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে, সেটাকে বলে প্রথমে ক্রস এক্সামিনেশন বা জেরা, এবং পরে যদি করা হয় সেটাকে অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন। ক্লিয়ার? জি স্যার। আপনি আদালতে কখনো সাক্ষী দিতে দেখেননি স্যার দেখেছি বাস্তবে? স্যার এটা। জি দেখেছি স্যার।
আচ্ছা, দেখলে ওইটা মনে করার চেষ্টা করেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। আর প্রশ্ন আছে আপনার? স্যার 38 ধারার এই যে সাক্ষ্য গ্রহণের ক্রম জবানবন্দি এই বিষয়টাও স্যার 38 ধারাটা একটু ক্রম যেতে মানে পারে। প্রথমে কে আসবে, যেমন ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলায় যে প্রথমে ব্যাটসম্যান নামে, তার মানে ওপেনিং প্লেয়ার দুইজন থাকে, একজন স্ট্রাইকে থাকে, একজন অপর পক্ষে থাকে, তাই না? জি স্যার। তাহলে আমরা ওপেনার বলি। তাহলে ওপেনার কে হবে, সাক্ষী শুরু কে করবে? ওপেনার মানে যখন একজন এসে বললো সেটাকে জবানবন্দি হচ্ছে, অর্থাৎ প্রথমে জবানবন্দি দিবে। কোনো মামলায় প্রথমে কি জেরা করা সম্ভব? জেরা করা প্রথমে সম্ভব না, জবানবন্দি দিল না, তাহলে জেরা কি করব? কারণ জবানবন্দিতে জি যেটা বলছে সাধারণত সেটার ভিত্তিতেই তো জেরা করতে হয়, তাই নয় কি? জি স্যার। এখন একজন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে অপর পক্ষে, আর আরেকজন বল করার জন্য ছুটে আসছে। এখন যদি বলার বল না করে, তাহলে কি আমার ব্যাট আহ চালানোর প্রয়োজন আছে? জি না স্যার। তাহলে বল করা অর্থাৎ আগে জবানবন্দি দিবে, বল কোন আহ, পাশে পড়ছে, বলের গতিবিধি লক্ষ্য করে আমাকে ব্যাট চালাতে হবে। কারণ ব্যাট চালানোকে জেরা হিসেবে চিন্তা করেন, আর বলটা ছুঁড়ে ফেলা মানে বল করাটাকে, বোলিংটাকে আপনি চিন্তা করেন জবানবন্দি। তার মানে বলটা আগে করবে, বল হাত থেকে ছুঁড়ে কিছুক্ষণ পরে আমার কাছে আসবে বলটা, তারপরে আমি কি করব? ব্যাট করব, মানে জি- আহ, জেরা করবো। জেরা করব। ঠিক আছে। এরপরে জি যদি স্যার। বলটা কি বল হয়, বলটা যদি নো বল হয়, তখন কি হয়? ফ্রি হিট করতে হয় না? জি স্যার। এখন মনে করেন নো বল বলতে আমি বোঝাচ্ছি, তার মানে জেরাতে যে এমন একটা কথা আসছে, তার মানে ব্যাট করতে যে সেটা দেখলাম যে নো বল, তখন ফ্রি হিট দিবে। তার মানে তাকে আবার বল করতে হবে, তার মানে পূর্ণ জবানবন্দি। জবানবন্দি, রি জি স্যার। এক্সামিনেশন তখন করা যাবে। আর রি জি স্যার। এক্সামিনেশন যখন করলো, করার পর সে তো আবার ব্যাট করার সুযোগ পাবে, তাই না? জি স্যার। তো পরে যখন ফ্রি হিটে সে যখন ফ্রি হিট করবে, সেটাকে চিন্তা করেন ফার্দার ক্রস এক্সামিনেশন। কারণ ফ্রি হিটটা তো বল কাউন্ট করা হয় না, একটা বোনাস, তাই নয় কি? জি স্যার। একটা একটা ওভারে 6টা বল থাকে, 6টা বল করলো মানে 6টা জবানবন্দি দিল। আর 6বার ব্যাট করলো, 6বার জেরা করা হলো, কিন্তু যেটা নো হবে সেটা ফ্রি হিট হয়। তার মানে নো হলো ফার্দার মানে সেটা ফ্রি নো হিট। যখন হলো সেটাকে আমি বলছি যে রি এক্সামিনেশন, মানে বলটা নো হয়ে গেছে। তার মানে সব সময় নো হয় না, এবং সব জায়গায় রি এক্সামিনেশন করা লাগে না। আর যেহেতু সব সময় নো হয় না, সব সময় ফ্রি হিটও পাওয়া যায় না। তার মানে যেখানে রি এক্সামিনেশন নো হবে, সেখানে ফার্দার ক্রস এক্সামিনেশন আসবে। আমি কি আরো জটিল করে ফেললাম এই উদাহরণ দিয়ে, না ক্লিয়ার হলো? জি না। জি না স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, একটু ভেবে দেখবেন, আশা করি ক্লিয়ার হবেন। একটা মিল স্যার পড়ে গেল, ক্লিয়ার তাই হয়েছে। উদাহরণটা দিয়ে দিলাম। আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন যেহেতু নেই, ক্লাস শেষ করি।